এই শাড়িটা পরবে তুমি আজ রাতে। আর খবরদার, কোনো নাটক আমি সহ্য করব না। আমি এই বিয়ে মানি না ভাইয়া। আপনি জোর করে আমাকে। ভাইয়া, এই মুহূর্তে এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না তুবা। আমি তোমার হবু বর। আর কয়েক ঘন্টা পরেই আমাদের বিয়ে। সম্পর্কটা মনে রাখার চেষ্টা করো। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ভয় পাই। আপনি কেন বুঝছেন না? আমি নিহাল ভাইয়াকে। চুপ, একদম চুপ। নিহালের নাম যদি আরেকবার তোমার মুখে শুনেছি, তাহলে ওর কি অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। শাড়িটা নাও। রিয়াদের গলার স্বর এতটাই ভারী আর গম্ভীর ছিল যে তুবা ভয়ে কুঁকড়ে গেল। রিয়াদের ফর্সা হাতের মুঠোয় একটা লাল বেনারসি শাড়ি ধরা। সে সেটা তুবার বিছানার উপরে ছুঁড়ে মারল। তুবা নিজের ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রিয়া চৌধুরীকে চেনে না এমন মানুষ এই এলাকায় নেই। যেমন তার রূপ, তেমনি তার দাপট। চৌধুরী বাড়ির বড় ছেলে সে। তার কথার উপর কথা বলার সাহস তার নিজের বাবারও নেই। আর তুবা সেখানে নিতান্তই একজন ভীতু মেয়ে। রিয়াদ কয়েক কদমে গিয়ে তুবার সামনে এসে দাঁড়ালো। তুবা ভয়ে দেয়ালের সাথে মিশে যেতে চাইল। তৈরি হয়ে নাও, 10 মিনিটের মধ্যে পার্লারের মেয়েরা আসবে। যদি দেখি তুমি তৈরি হওনি, তাহলে এর ফলাফল কিন্তু ভালো হবে না। আপনি একটা রাক্ষস, আমি আপনাকে ঘৃণা করি। রিয়াদ তুবার কথার কোনো উত্তর দিল না, শুধু বাঁকা হাসল। সে হাসিতে নেই কোনো উষ্ণতা, আছে কেবল এক ভয়াবহ জিদ। সে ধীরে ধীরে তুবার খুব কাছে এগিয়ে এলো। তুবা নিঃশ্বাস বন্ধ করে ফেললো ভয়ে। রিয়াদ তার ডান হাত বাড়িয়ে তুবার চিবুকটা শক্ত করে ধরল। তুবার গাল দুটো রিয়াদের হাতের চাপে লাল হয়ে উঠল। রিয়াদ ঝুঁকে এলো তুবার মুখের কাছে। ঘৃণা করো? খুব ভালো। আমার তো তোমার এই ঘৃণাটাই চাই। ভালোবাসার ন্যাকামি আমার পোষাবে না। আমি যা চাই তা আমি আদায় করে নেই। আর এখন আমি তোমাকে চাই। কথাটি বলেই রিয়াদ তুবার চিবুক ছেড়ে দিয়ে গটগট করে রুমের বাইরে বেরিয়ে গেল। দরজার বাড়ির খাওয়ার শব্দে তুবা চমকে উঠল। সে ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার কান্না আর থামছে না। আজ সকাল পর্যন্ত সব ঠিক ছিল। হঠাৎ দুপুরে দাইজান ঘোষণা দিলেন রিয়াদ তুবাকে বিয়ে করবে। কেউ কোনো প্রতিবাদ করলো না। তুবার বাবা ফারুক চৌধুরী তো বড় ভাই আরমান চৌধুরীর মুখের উপর কথা বলতেই পারেন না। আর রিয়াদের মা রেহানা বেগম যেন হাতে চাঁদ পেয়েছেন। একমাত্র তুবার মা সালমা বেগম একটু আপত্তি করেছিলেন, কিন্তু রিয়াদের এক ধমকে সবাই চুপ হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই লোকটার সাথে আমি সারা জীবন থাকবো কি করে? তুবা শাড়িটার দিকে তাকালো। টকটকে লাল বেনারসি। সব মেয়েদের স্বপ্ন থাকে এমন একটি শাড়ি পরে বউ সাজবে, কিন্তু তুবার কাছে এটাকে এখন ফাঁসির দড়ির মতো মনে হচ্ছে। একটু পরেই দরজায় কড়া নাড়ল কেউ। তুবা চোখের পানি মুছে নিয়ে তাকালো। ঘরে ঢুকলো তার ভাবি ভাবনা। তুবা, এখনো বসে আছিস? ওঠ বোন, সময় নেই বেশি। রিয়াদ ভাই একটু পরপর খোঁজ নিচ্ছেন। ভাবি, তুমি তো জানো আমি নিহাল ভাইয়াকে পছন্দ করি। রিহাত ভাইয়া এটা জেনেও কেন এমন করছেন? আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে। রিয়াদ ভাই যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন এটা বদলানোর ক্ষমতা কারণেই। আর নিহাল, ও তো ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে শুনলাম। তুবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিহাল পালিয়েছে? যে ছেলেটা তাকে কাল রাতেও ফোন নিয়ে বলল তাকে ছাড়া বাঁচবে না, সে আজ রিয়াদের ভয়ে পালিয়েছে? তুবার বুকের ভেতরটা ধক করে উঠল। রিয়াদ তাহলে সত্যি বলেছিল? তার ভয়ে সবাই তটস্থ। ভাবনা এগিয়ে এসে তুবাকে ধরে বিছানায় বসালো। শোন তুবা, বাস্তবতাকে মেনে নে। রিয়াদ ভাই দেখতে শুনতে রাজপুত্রের মতো, বিশাল ব্যবসার মালিক। হয়তো মেজাজটা একটু কড়া, কিন্তু তোকে সুখে রাখবে। নিহালের মতো কাপুরুষের জন্য কেঁদে লাভ নেই। তুবা কোনো কথা বলল না। তার এখন নিজেকে খুব অসহায় লাগছে। কিছুক্ষণ পর পার্লারে মেরে এসে তুবাকে সাজাতে শুরু করলো। তুবা আয়নায় নিজের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে নিজেকে চিনতে পারছে না। লাল শাড়ি, ভারী গহনা আর গাঢ় মেকআপে তাকে অপরূপ লাগছে, কিন্তু তার চোখের দৃষ্টি মৃত মানুষের মতো। সন্ধ্যা নামতেই চৌধুরী ভিলা সেজে উঠল আলোকসজ্জায়। মেহমানরা আসতে শুরু করেছে। বিশাল আয়োজন। রিয়াদ কোনো কিছুরই কমতি রাখেনি। ড্রয়িং রুমে কাজী সাহেব বসে আছেন। আরমান চৌধুরী আর ফারুক চৌধুরী মেহমানদের আপ্যায়ন করছেন, কিন্তু সবার চোখে মুখেই একটা চাপা আতঙ্ক।
কারণ সবাই জানে এই বিয়েটা স্বাভাবিকভাবে হচ্ছে না। তুবা তার ঘরে বসে আছে, তার পাশে বসে আছে তার বেস্ট ফ্রেন্ড পিয়া। পিয়াও আজ খুব চুপচাপ। রিয়াদের ভয়ে সেও তুবাকে সাহস দিতে পারছে না। এমন সময় ঘরে ঢুকলেন রিয়াদের মা রেহানা বেগম। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর লাগছে তোকে তুবা। বড় আম্মু, একদম কাঁদবি না, চোখের পানি ফেললে মেকআপ নষ্ট হয়ে যাবে। রিয়াদ রেগে যাবে, ও বলেছে তোকে যেন একদম নিখুঁত লাগে। চলো নিচে, কাজী সাহেব অপেক্ষা করছে। তুবা যন্ত্রের মতো উঠে দাঁড়ালো। পিয়া আর ভাবনা তাকে ধরে নিচে নিয়ে চললো। সিঁড়িতে পা রাখতেই তুবার চোখ পড়লো সোফায় বসে থাকা রিয়াদের দিকে। রিয়াদ আজ সাদা শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি। তাকে দেখে মনে হচ্ছে কোনো মুঘল সম্রাট বসে আছে। তার চোখে মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। তুবাকে নামতে দেখে রিয়াদের চোখ স্থির হয়ে গেল তার উপর। রিয়াদের দৃষ্টিতে এমন কিছু ছিল যা তুবার হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। সেটা কি মুগ্ধতা নাকি শিকারী বাঘের দৃষ্টি তুবা বুঝতে পারল না। তুবা এসে রিয়াদের পাশের সোফায় বসলো। রিয়াদের গা থেকে দামি পারফিউমের ঘ্রাণ আসছে। সে ঘ্রাণে তুবার দম বন্ধ হয়ে আসা উপক্রম হলো। মা বলো কবুল। তুবা চুপ করে রইল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে একবার বাবার দিকে তাকালো। ফারুক চৌধুরী মাথা নিচু করে বসে আছেন। তুবা মায়ের দিকে তাকালো। সালমা চৌধুরী আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদছেন। সবাই অপেক্ষা করছে তুবা, সিন ক্রিয়েট করো না, কবুল বলো। রিয়াদের গলার স্বর খুব নিচু হলেও সেটা তুবার কানে চাবুকের মতো লাগলো। রিয়াদ টেবিলের নিচ দিয়ে তুবার হাতটা শক্ত করে ধরলো। এত জোরে চাপ দিল যে তুবার মনে হলো হাড়গুলো গুঁড়ো হয়ে যাবে। ব্যথায় তুবার চোখে পানি চলে এলো। কবুল। 3 বার কবুল বলার সাথে সাথেই ড্রয়িং রুমে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। কিন্তু তুবার মনে হলো তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। রিয়াদ তুবার হাতটা ছেড়ে দিল। তার মুখে বিজয়ের হাসি। সে জানে পাখি এখন খাঁচায় বন্দী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে অনেক রাত হলো। তুবাকে নিয়ে যাওয়া হলো রিয়াদের বেডরুমে। বাসর ঘর, ফুল দিয়ে সাজানো হয়েছে খাটটা। রজনীগন্ধা আর গোলাপের গন্ধে ঘরটা মৌ মৌ করছে। কিন্তু তুবার কাছে এই গন্ধটা হাসপাতালের মর্গের মতো লাগছে। সে খাটের এক কোণে গুটি সুটি মেরে বসে রইল। তার শরীর কাঁপছে। রিয়াদ এখন আসবে। কি করবে সে? দরজা খোলার শব্দ হলো। তুবা চমকে উঠল। রিয়াদ ধীর পায়ে ঘরে ঢুকলো। সে শেরওয়ানিটা খুলে ফেলেছে আগেই। এখন তার পরনে শুধু একটা সাদা পাঞ্জাবি। সে দরজাটা লক করে দিল। সেই খট শব্দটা তুবার বুকে গিয়ে বিঁধল। রিয়াদ ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে এলো। তো শেষ পর্যন্ত তুমি মিসেস রিয়াদ চৌধুরী হলে, কেমন লাগছে? তুবা কোনো কথা বলল না। সে মাথা নিচু করে বসে রইল। রিয়াদ খাটের উপরে বসলো। তুবা সরে যেতে চাইলে রিয়াদ তার ওড়নাটা ধরে টান দিল। তুবা হুক রেখে রিয়াদের বুকের উপরে পড়ল। পালানোর চেষ্টা করছো কেন? আজ থেকে এই ঘর, এই বিছানা আর এই আমি সবই তোমার। অভ্যেস করো। আমাকে ছাড়ুন প্লিজ, আমার ভালো লাগছে না। তুবা রিয়াদের বুক থেকে উঠে আসার চেষ্টা করলো। রিয়াদের শরীরটা পাথরের মতো শক্ত। সে তুবার দুহাত ধরে তাকে বিছানায় ফেলে দিল এবং নিজে তার উপর ঝুঁকে এলো। তুবা ভয় চোখ বন্ধ করে ফেলল। রিয়াদের গরম নিঃশ্বাস তুবার মুখে এসে লাগছে। আমার দিকে তাকাও তুবা। না, আমি পারবো না। আমি বলেছি তাকাও। রিয়াদের ধমকে তুবা পিটপিট করে চোখ খুলল। রিয়াদের চোখে এক অদ্ভুত নেশা। সে এক হাত দিয়ে তুবার চুলের ক্লিপগুলো খুলে দিতে লাগলো। তুবার লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়ে পড়লো। রিয়াদ মুগ্ধ হয়ে দেখলো কিছুক্ষণ। তারপর তার হাতটা তুবার গলার কাছে নিয়ে গেল। তুবা ভয়ে শিউরে উঠল। জানো কতদিন ধরে আমি এই দিনটার অপেক্ষা করেছি? তুমি যখন ছোট ছিলে তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম তুমি শুধু আমার হবে। মাঝখানে ওই নিহাল ফড়িংটা এসে একটু ঝামেলা করছিল, কিন্তু রিয়াদ চৌধুরীর জিনিসে কেউ ভাগ বসাতে পারে না। আমি কোনো জিনিস না, আমি মানুষ। আমার কাছে তুমি আমার জান, আর জানের উপর অধিকার শুধু আমার। রিয়াদ আর কথা বলার সুযোগ দিল না তুবাকে। সে তার ঠোঁট ডুবে দিল তুবার ঠোঁটে। তুবা প্রথমে মাথা দেওয়ার চেষ্টা করলো। রিয়াদের বুকে কিল মারলো, কিন্তু রিয়াদের শক্তির কাছে সেটা কিছুই না। রিয়াদ তুবাকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরলো। তুবার কান্নাগুলো রিয়াদের চুমুর মাঝেই হারিয়ে গেল। রিয়াদের স্পর্শে ছিল না কোনো নমনীয়তা, ছিল এক তীব্র অধিকারবোধ
আর দীর্ঘদিনের জমে থাকা তৃষ্ণা। সে আজ তুবাকে প্রতিটি নিঃশ্বাসে বুঝিয়ে দিতে চায় যে তুবা শুধু তার। বেশ কিছুক্ষণ পর রিয়াদ মুখ তুলল। তুবা হাঁপাচ্ছে, তার চোখের কাজল লেপটে গেছে, ঠোঁট ফুলে আছে। রিয়াদ আলতো করে তুবার চোখের পানি মুছে দিল। এই প্রথম তার স্পর্শে একটু কোমলতা পাওয়া গেল। কেঁদো না, আমি তোমাকে খাবো না, আমি শুধু তোমাকে ভালোবাসবো আমার নিজের মতো করে। আপনার এই ভালোবাসার নাম অত্যাচার। রিয়াদ হাসলো, সে বাঁকা হাসি। সে তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অত্যাচার? তুমি এখনো অত্যাচার দেখোনি বউ। ভালোবাসা আর পাগলামির মধ্যে পার্থক্য খুব কম। আমি তোমার জন্য পাগল, আর এই পাগলামিটা তোমাকে সহ্য করতে হবে। এখন চুপচাপ ঘুমাও, সকালে অনেক কাজ আছে। রিয়াদ তুবাকে ছেড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। তুবা উঠে বসতে চাইলো, কিন্তু রিয়াদ এক হাতে তাকে জড়িয়ে ধরে নিজের বুকের কাছে টেনে এলো। নড়াচড়া করবে না একদম, আমার বুকে মাথা রেখে ঘুমাও। তুবার আর নড়া শক্তি ছিল না। সেই রিয়াদের বুকের মাথায় মাথা রেখে শুয়ে রইল। রিয়াদের হার্টবিট শোনা যাচ্ছে, ধপধপ করছে। এই পাষাণ লোকটারও কি হৃদয় আছে? তুবা ভাবছিল, তার জীবনটা কি এখানেই শেষ, নাকি এই ভিলেন বরের সাথে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। পরদিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই তুবার ঘুম ভাঙলো। সে চোখ মুলে দেখলো সে একা বিছানায়, রিয়াদ নেই। তুবা উঠে বসলো, তার শরীরটা খুব ভারী লাগছে। কাল রাতের কথা মনে পড়তেই তার গা রিরি করে উঠলো। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরলো। নিচে নামার জন্য দরজা খুলতেই দেখলো সানিয়া দাঁড়িয়ে আছে। সানিয়া রিয়াদের মামাতো বোন। সে রিয়াদকে পছন্দ করত, এটা সবাই জানতো। কিরে মহারানী, ঘুম ভাঙলো? কাল রাতে তো ভাইয়াকে খুব কষ্ট দিয়েছিস মনে হয়। সানিয়া আপু প্লিজ, আমার মাথা ব্যথা করছে। আহারে, মাথা তো ব্যথা করবে, জোর করে বিয়ে করলে কি আর সুখ পাওয়া যায়? তুই কি ভাবছিস রিয়াদ ভাই তোকে ভালোবাসে? ভুল ভাবছিস। রিয়াদ ভাই শুধু জেদের বশে তোকে বিয়ে করেছে, নিহালকে সাহায্য করার জন্য। তুই তার কাছে একটা ট্রফি ছাড়া আর কিছু না। সানিয়ার কথাগুলো বিষের মতো তুবার কানে বাজলো। ট্রফি? সে শুধুই একটা জেদের বস্তু? তুবার চোখ আবার ভিজে এলো। সে সানিয়াকে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে। রিয়াদ বাবার পাশের চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে খবর কাগজ পড়ছে। তুবাকে নামতে দেখে সবাই চুপ হয়ে গেল। রেহানা বেগম হাসি মুখে ডাকলেন, এসো মা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুবাকে একটা খালি চেয়ারে বসলো, জায়গাটা রিয়াদের ঠিক উল্টো দিকে। রিয়াদ একবারও তুবার দিকে তাকালো না। সে কফিতে চুমুক দিল। বৌমা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না বাবা। আজ থেকে তুবা ভার্সিটিতে যাবে না। টেবিলের সবাই চমকে উঠল। তুবা অবাক হয়ে রিয়াদের দিকে তাকালো। তার পড়াশোনা শেষ হতে আর মাত্র 1 বছর বাকি। মানে আমি ভার্সিটি যাব না কেন? আমার সামনে এক্সাম। আমি বলেছি যাবে না মানে যাবে না। আমার বউ পাবলিক বাসে করে বা রিক্সায় করে ভার্সিটি যাবে, ছেলেদের সাথে আড্ডা দেবে, এটা আমি মানবো না। কিন্তু আমি তো রিক্সায় যাই না, ভার্সিটির বাস আছে। আর আমি ছেলেদের সাথে আড্ডা দেই না। নীল আমার নোটস দেয়, ও শুধু ফ্রেন্ড। নীল নামটা শোনা মাত্র রিয়াদ হাতের কফির মগটা শব্দে টেবিলে রাখলো। মগটা ফেটে গেল, গরম কফি টেবিল মধ্যে ছড়িয়ে পড়লো। বাড়ির সবাই ভয় শিউরে উঠল। রিয়াদ ধীরে ধীরে চোখ তুলে তুবার দিকে তাকালো। সে চোখে ছিল আগুন। নীল? নীল দেয় নোটস? বাহ, খুব ভালো। তার নীলের সাথে তোমার আর কি কি আদান প্রদান হয় শুনি? আপনি কি যাতা বলছেন? ছি ছি তো তুমি করছো তো বা? বিয়ের আগের দিন পর্যন্ত নিহাল আর বিয়ের পরদিন নীল। তোমার কি একটা পুরুষে মন ভরে না? রিয়াদের কথা শুনে তুবার মনে হলো কেউ যেন তার গালে সজোরে থাপ্পড় মারলো। এত নিচু মানসিকতা এই লোকটার। তুবা তার সহ্য করতে পারলো না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। আপনার মনটা এত ছোট আমি জানতাম না। আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ না, আমি নিশ্চিত। আর আমি যা বলি তাই হবে। আজ থেকে তুমি গৃহবন্দী। তোমার ফোন, ল্যাপটপ সব সিজ করা হলো। তুমি শুধু এই বাড়ির বউ হয়ে থাকবে। পড়াশোনা অনেক হয়েছে। রিয়াদ বাবা, ও ছোট মানুষ, ওর পড়াটা বন্ধ করো না।
চাচা, আপনি আপনার মেয়ের শাসন করতে পারেননি বলেই আজ এই অবস্থা। এখন ও আমার স্ত্রী, ওর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার। আপনি এর মধ্যে কথা বলবেন না। ফারুক চৌধুরী অপমানিত হয়ে মাথা নিচু করলেন। তুবা দেখলো তার বাবার চোখে জল। এই লোকটা তার বাবাকেও ছাড়লো না। তুবার ভেতরটা রাগে আর ঘৃণায় ফেটে পড়ল। সে দৌড়ে উপরে নিজের ঘরে চলে গেল। রিয়াদ রাশেদকে ডাক দিল। রাশেদ, জি স্যার। তুবার ঘর থেকে ফোন, ল্যাপটপ সব নিয়ে আয়, আর কেটে বলে দে আমার পারমিশন ছাড়া তুবা যেন এক পাও বাইরে ফেলতে না পারে। আর ওই নীল নামের ছেলেটার খোঁজ নে। ওর কোন হাতে তুবার নোটস দিয়েছে সেই হাতটা আমার চাই। জি স্যার। রাশেদ চলে গেল। রিয়াদ টিস্যু দিয়ে হাত মুছল। তার মা রেহনা বেগম ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। তিনি জানেন তার ছেলে জেদি, কিন্তু এতটাও যে বাড়াবাড়ি করবে তা তিনি ভাবেননি। দুপুরে তুবা না খেয়ে বসে রইল। কেউ তাকে ডাকতেও এলো না। দুপুরের পর দরজা খুলে রিয়াদ ঢুকলো। তার হাতে একটা শপিং ব্যাগ। সে ব্যাগটা বিছানায় রাখলো। খেয়ে নাও, আমি নিজ হাতে বিরিয়ানি নিয়ে এসেছি তোমার জন্য। আমার খিদে নেই, আর আপনার নানা খাবার আমি খাবো না। রিয়াদ পকেট থেকে একটা নতুন আইফোন বের করে বিছানায় রাখলো। আগের ফোনটা আমি ভেঙে ফেলেছি, এটা নতুন। এতে আমার নাম্বার ছাড়া আর কারো নাম্বার নেই, আর ইন্টারনেট কানেকশনও নেই। শুধু আমাকে কল করতে পারবে। আর খাবারটা চুপচাপ খেয়ে নাও, নইলে আমি খাইয়ে দিলে সেটা হজম করতে কষ্ট হবে তোমার। আপনি আমাকে কি মনে করেন, আপনার হাতের পুতুল? তুমি আমার পুতুলই তো, আমার আদরের পুতুল, যাকে আমি খাঁচায় বন্দি করে রাখবো যাতে অন্য কেউ দেখতে না পায়। রিয়াদ এগিয়ে এসে তুবার পাশে বসলো। তুবা সরে গেল না। সে রিয়াদের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে এখন আর রাগ নেই, আছে এক গভীর শূন্যতা। তুবা বুঝতে পারলো এই লোকটা শুধু রাগেই নয়, মানসিক ভাবেও খুব একাকী। কিন্তু এই সহানুভূতি বেশিক্ষণ থাকলো না। রিয়াদ বিরিয়ানির প্যাকেট খুলে এক লোকমা ভাত তুবার মুখের সামনে ধরলো। হা করো। আমি খাবো না বললাম তো। রিয়াদ ভাতের লোকমাটা রেখে দিল। তারপর হঠাৎ করে তুবাকে পাজা করে তুলে নিল। তুবা চিৎকার করে উঠল। কি করছেন? নামান আমাকে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তোমাকে বাথরুমে নিয়ে যাচ্ছি, শাওয়ার নেওয়াবো একসাথে, তারপর দেখি তোমার খিদে পাই কিনা। না না প্লিজ ভাইয়া, মানে রিয়াদ প্লিজ এমন করবেন না। আমি খাচ্ছি, আমি খাবো। রিয়াদ থামলো, তবে তুবাকে কোল থেকে নামালো না। তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, গুড গার্ল, কিন্তু এখন আর খেয়ে লাভ নেই, আমার এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে। এই বলে রিয়াদ তুবাকে নিয়ে সোজা বিছানায় গিয়ে পড়লো। তুবার সব প্রতিরোধ ভেঙে পড়লো রিয়াদের বন্য ভালোবাসার কাছে। ভর দুপুরে জানালার পর্দা টানা হলো। তুবা বুঝলো এই ভিলেনের বরের হাত থেকে তার মুক্তির কোনো উপায় নেই। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করলো সে রিয়াদের এই জেদ ভাঙবে। সে দেখবে রিয়াদের এই কঠোরতার শেষ কোথায়। বিকেলের নিস্তেজ আলো জানালার ভারী পর্দা ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে। ঘরের পরিবেশটা এখনো থমথমে। এসি চলছে পূর্ণ গতিতে, কিন্তু তুবার শরীরের ঘাম তাতে শুকাচ্ছে না। সে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার চুলগুলো এলোমেলো, চোখের কোণে জমে থাকা পানি শুকিয়ে লবণের রেখা তৈরি করেছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঝড়টা তাকে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে। রিয়াদ এখন ঘরে নেই। সে তুবার উপর তার অধিকার ফলিয়ে বাথরুমে গেছে শাওয়ার নিতে। বাথরুমের ঝর্ণার শব্দ তুবার কানে হাতুড়ির মতো বাজছে। এই শব্দটা তাকে মনে করে দিচ্ছে যে তার নিজের শরীরের উপরেও এখন তার কোনো অধিকার নেই। তুবা তার হাঁটুর উপর মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না থামাও তোবা, আমার বাথরুম থেকে বের হওয়ার আগেই যেন তোমার চোখের পানি শুকিয়ে যায়। আমি ভেজা চোখ একদম সহ্য করতে পারি না। বাথরুমের দরজা খোলার শব্দে তুবা চমকে উঠল। সে মাথা তুলে তাকালো। রিয়াদ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে এসেছে। তারপর নেই কালো রঙের একটা ট্রাউজার আর খালি গা। ফর্সা শরীরে পানির বিন্দুগুলো মুক্তার মতো চকচক করছে। প্রশস্ত বুকে এখনো নখের আঁচড় স্পষ্ট। রিয়াদের দিকে তাকাতে গিয়েও তুবা দ্রুত চোখ নামিয়ে নিল। লজ্জায় আর অপমানে তার কান গরম হয়ে উঠেছে। রিয়াদ তলেটা সোফায় ছুঁড়ে মারে, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কি হলো? আমার কথা কি কানে যায়নি, নাকি কানে শোনার জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হবে? আমি তো কাচ্ছি না। আপনি কেন সবসময় আমার সাথে এমন করেন? আমি কি আপনার কোনো শত্রু? তোমার গলার স্বর ভয়ে কাঁপছে।
রিয়াদ চিরুনি দিয়ে চুলটা ঠিক করতে করতে আয়না তুবার প্রতিবিম্বের দিকে তাকালো। মেয়েটাকে বিধ্বস্ত দেখাচ্ছে, কিন্তু এই বিধ্বস্ত রূপেও তাকে ভয়ানক সুন্দর লাগছে। রিয়াদের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে ঘুরে ধীরে ধীরে তুবার দিকে এগিয়ে গেল। তুবা বিছানার চাদর খামচে ধরে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রিয়াদের দৃষ্টি তাকে অবশ করে দিল। শত্রু নও তোবা, তুমি আমার নেশা, আর নেশার বস্তু সবসময় নিজের কাছে রাখতে হয়। তোমাকে আমি আঘাত করতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করো। সোজা কথায় কাজ হলে তো আমি বাঁকা পথে যেতাম না। আমাকে খাঁচায় বন্দি করে রেখে আপনি কি সুখ পাচ্ছেন? নীল আমার শুধুই বন্ধু ছিল, আপনি তাকে কেন জড়াচ্ছেন? নীল নামটা শোনা মাত্র রিয়াদের মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় বিছানায় উঠে তুবার একদম কাছে চলে এলো। তুবা ভয়ে চোখ বন্ধ করে ফেললো। রিয়াদ তুবার দুবাহু শক্ত করে ধরে তাকে ঝাঁকে দিল। আবার ওই নাম? আমি না নিষেধ করেছি অন্য কোনো পুরুষের নাম তোমার মুখে আনবে না? তুমি কি চাও আমি সত্যি সত্যি ওর হাতটা কেটে তোমার সামনে উপহার হিসেবে পাঠাই? না প্লিজ না, আমি আর পারবো না। আপনি যা বলবেন তাই শুনবো। প্লিজ নীলের কোনো ক্ষতি করবেন না। তুবা রিয়াদের হাত ধরে মিনতি করতে লাগলো। রিয়াদ তুবার ভিতর চেহারাটা দেখলো কিছুক্ষণ, তারপর তার একটা যেন কিছুটা কমে এলো। সে তুবার হাত ছেড়ে দিয়ে তার গালে হাত রাখলো। রিয়াদের হাতের স্পর্শ এখন আর রুক্ষ নয়, কিছুটা শীতল। এই তো লক্ষ্মী বউ, আমার কথা শুনলে তো আর কোনো ঝামেলা হয় না। ওঠো, রেডি হয়ে নাও, মা নিচে অপেক্ষা করছেন। সন্ধ্যায় কিছু মেহমান আসবে তোমাকে দেখতে। আমার শরীর ভালো লাগছে না, আমি নিচে যাব না। শরীর ভালো লাগানোর দায়িত্ব আমার, কিন্তু নিচে তোমাকে যেতেই হবে। চৌধুরী বাড়ির বউয়ের কোনো দুর্বলতা থাকতে নেই। আর শোনো, ওই কালো মুখ করে থাকবে না, হাসি খুশি থাকবে। কেউ যেন বুঝতে না পারে আমাদের মধ্যে কি হয়েছে। রিয়াদ আলমারি খুলে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে বিছানায় রাখলো। তারপর তুবার দিকে তাকিয়ে হুকুমের স্বরে বলল, এই শাড়িটা পরবে, আর সাথে যে গয়নাগুলো দিয়েছি সেগুলো। 15 মিনিট সময়, এর মধ্যে রেডি না হলে আমি নিজে তোমাকে শাড়ি পরিয়ে দিব। আর আমার শাড়ি পরানোটা কিন্তু তোমার জন্য খুব একটা সুখকর হবে না। রিয়াদ শীষ দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। তুবা শাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হচ্ছে সে একটা পুতুল, নাটকের পুতুল, আর রিয়াদ তার সুতো ধরে নাচাচ্ছে। কিন্তু তার কিছু করার নেই। নীলের নিরাপত্তার কথা ভেবে তাকে সব সহ্য করতে হবে। সন্ধ্যার পর চৌধুরী বিলার ড্রয়িং রুমে লোকের লোকারণ। আত্মীয় স্বজনরা এসেছে নতুন বউ দেখতে। তুবা নীল শাড়ি পরে ভারী গহনা আর মেকআপ সেজে সোফায় বসে আছে। তার পাশে বসে আছে রিয়াদের মা রেহানা বেগম। তিনি খুব গর্বের সাথে সবাইকে তার ছেলের বউ দেখাচ্ছেন। তুবা যান্ত্রিকভাবে সবাইকে সালাম দিচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। তার খুব দম বন্ধ লাগছে। সানিয়া এক কোণে দাঁড়িয়ে গ্লাসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল আর তুবাকেই লক্ষ্য করছিল। তার চোখে হিংসার আগুন। সে সুযোগ বুঝে তুবার কাছে এগিয়ে গেল। কি ব্যাপার তুবা, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? রিয়াদ ভাই কি দুপুরে খেতে দেয়নি, নাকি খাবার আগেই খেয়ে ফেলেছে? সানিয়ার অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথায় তুবা লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে রইল। সানিয়া খিলখিল করে হেসে উঠল। তার হাসিটা খুব কর্কশ শোনালো তুবার কানে। লজ্জা পাওয়ার কি আছে, স্বামী স্ত্রীর ব্যাপার। তবে একটা কথা মনে রাখিস তুবা, রিয়াদ ভাই কিন্তু খুব শৌখিন মানুষ। এক খেলনা নিয়ে তিনি বেশি দিন খেলেন না। তোর এই রূপ কতদিন তাকে ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয়। সানিয়া আপু, তুমি কি চাও? কেন আমাকে অপমান করছো? অপমান? আমি তোকে সাবধান করছি। রিয়াদ ভাই শুধু তোকে পাওয়ার জেদ থেকে বিয়েটা করেছে। যখন জেদ মিটে যাবে তখন দেখবি তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নিয়ালের সাথে পালালি না কেন? তাইলেই তো বেঁচে যেতিস। তুবা কিছু বলার আগেই তার পিছনে কারো ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। সানিয়া চমকে পিছনে তাকালো। রিয়াদ দাঁড়িয়ে আছে। তার পরনে অফ হোয়াইট পাঞ্জাবি, হাতা ফোল্ড করা, চোখে চশমা। তাকে অসম্ভব সুন্দর আর রাশ ভারী লাগছে। রিয়াদের দৃষ্টি সানিয়ার উপর নিবন্ধ। সে দৃষ্টিতে এমন কিছু ছিল যে সানিয়া ভয় শুকিয়ে গেল। সাদিয়া, তুমি এখানে কি করছো? তোমার না আম্মুর সাথে কিচেনে থাকার কথা? না মানে ভাইয়া, আমি শুধু তুবার সাথে গল্প করছিলাম। গল্প করার জন্য অনেক সময় পাবে, এখন এখান থেকে যাও। আর হ্যাঁ,
আমার বউয়ের সাথে কি কথা বলবে সেটা একটু ভেবেচিন্তে বলো। আমার কান কিন্তু খুব সজাগ। সানিয়া আর এক মুহূর্তও দাঁড়ালো না, সে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। রিয়াদ তুবার পাশে এসে বসলো। তুবা একটু সরে বসার চেষ্টা করলো, কিন্তু সোফায় জায়গা নেই। রিয়াদের শরীরের সাথে তার শরীর ঘেঁষে রইল। রিয়াদ আলতো করে তুবার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সবার সামনে এই ঘনিষ্ঠতায় তুবা অস্বস্তি বোধ করলো। সানিয়া তোমাকে কি বলছিল? কিছু না। মিথ্যা বলবে না তুবা, আমি মিথ্যা ঘৃণা করি। ও তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে তাই না? আপনি যখন সব জানেনই তাহলে জিজ্ঞেস করছেন কেন? তুবার কথায় রিয়াদ একটু হাসলো। সে তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানি, তবে তোমার মুখ থেকে শুনতে চাই। শোনো, সানিয়া বা অন্য কেউ কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার, এটা ধ্রুব সত্য। আর আমি খেলনা খেলি না তোমা, আমি সাম্রাজ্য করি। তুমি সেই সাম্রাজ্যের রানী। রানীর সম্মান রক্ষা করা রাজার দায়িত্ব। কথাগুলো বলে রিয়াদ তুবার হাতটা আরো শক্ত করে ধরলো। তুবা রিয়াদের দিকে তাকালো। এই লোকটার মনের ভিতর কি চলে তা বোঝা বড় দায়। কখনো সে পাষাণ, আবার কখনো তার কথায় অদ্ভুত এক মায়া। তুবা বিভ্রান্ত হয়ে যায়। রাতের খাবার শেষ হতে হতে প্রায় 11টা বাজলো। তুবা আজ প্রায় কিছুই খায়নি। তার গলায় খাবার আটকে আসছিল। রিয়াদ তাকে জোর করেনি, শুধু গম্ভীর মুখে লক্ষ্য করেছে। মেহমানরা চলে যাওয়ার পর বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে এলো। তুবা শোবার ঘরে ঢুকলো। ঘরটা গোছানো, বিছানায় নতুন চাদর পাতা, টেবিলে এক গ্লাস দুধ আর কিছু ঔষধ রাখা। তুবা অবাক হলো, ওষুধ কেন? রিয়াদ ঘরে ঢুকলো, দরজা লক করে। সে পাঞ্জাবিটা খুলে হ্যাঙ্গারে ঝোলাতে ঝোলাতে বলল, ওষুধগুলো খেয়ে নাও আর দুধটা শেষ করবে। আমার অসুখ করেনি, আমি ওষুধ খাবো কেন? দুপুরে বেশি ধকল গেছে তোমার উপর, পেইন কিলার আর ভিটামিন। আমি চাই না কাল সকালে তুমি আবার ব্যথায় কাতরাও। খেয়ে নাও। রিয়াদের কথা বলার ভঙ্গিটা খুবই স্বাভাবিক, যেন এটা কোনো বড় ব্যাপার না। তুবা রাগে গজগজ করতে করতে ওষুধগুলো খেলো। সে দুধের গ্লাসটা হাতে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। তুবা চাঁদের দিকে তাকিয়ে রইল। তার খুব কান্না পাচ্ছে। সে কোনোদিন এই খাঁচা থেকে বের হতে পারবে না। রিয়াদ এসে তুবার পেছনে দাঁড়ালো। সে দু হাত দিয়ে তুবার কোমর জড়ি ধরলো। তুবা হাত থেকে দুধের গ্লাসটা পড়ে যাওয়া উপক্রম হলো, কিন্তু রিয়াদ অন্য হাত দিয়ে সেটা ধরে ফেলল। সেই গ্লাসটা জানালার তাকে রেখে তুবাকে নিচের দিকে ঘোরালো। চাঁদ দেখছো আমার সামনে? আস্ত একটা চাঁদ থাকতে আমি আকাশের চাঁদ দেখবো কেন? ছাড়ুন আমাকে, আমার ঘুম পাচ্ছে। ঘুম তো পাবেই, কিন্তু আমার যে ঘুম আসছে না। রিয়াদ তুবাকে কোলে তুলে নিল। তুবা এবার আর বাধা দিল না। সে জানে বাধা দিয়ে লাভ নেই। রিয়াদ তাকে বিছানায় শুইয়ে দিল, তারপর নিজে তার পাশে শুয়ে তাকে বুকের মধ্যে টেনে নিল। রিয়াদের শরীরের উষ্ণতা তুবাকে আচ্ছন্ন করে ফেললো। রিয়াদ তুবার চুলে বিলি কেটে দিতে লাগলো। তুবা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি যখন অবাধ্য হও তখন আমার মাথা ঠিক থাকে না। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, পৃথিবী উল্টে দিতে পারি। জোর করে শরীর পাওয়া যায় রিয়াদ, মন পাওয়া যায় না। মন? মন তো তুমি অনেক আগেই দিয়ে দিয়েছো, হয়তো বুঝতে পারছো না। ওই নিহাল বা নীল, ওরা তোমার জন্য কি করেছে? নিহাল তো ভয়ে পালিয়েছে, আর আমি তোমার জন্য সবাইকে শত্রু বানিয়েছি। এই যে তোমাকে আগলে রেখেছি, এটা কি ভালোবাসা না? এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে পাগলামি। তাহলে তাই সই, আমি তোমার জন্য পাগল, আর এই পাগলের সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে। রিয়াদ হঠাৎ তুবার গলার নিচে মুখ ডুবিয়ে দিল। তুবা শিউরে উঠল। রিয়াদের ঠোঁটের স্পর্শে তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে রিয়াদের চুলে হাত দিয়ে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু রিয়াদ থামলো না। সে আরো গভীর আবেগে তুবাকে আদর করতে শুরু করলো। তুবা অনুভব করলো রিয়াদের এই স্পর্শে শুধুই কামনা নেই, আছে এক তীব্র আরতি, যে সে তুবাকে নিজের ভেতরে মিশিয়ে নিতে চায়। তুবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এ কান্না কষ্টের না, এক অদ্ভুত ভালো লাগার যন্ত্রণার। রিয়াদ মুখ তুলে তুবার চোখের দিকে তাকালো। তার চোখে এখন আর সেই বন্যতা নেই, আছে এক গভীর প্রশান্তি। সে তুবার ঠোঁটে আলতো করে চুমু খেলো। গুড নাইট বউ, কাল সকালে তোমাকে একটা সারপ্রাইজ দেব। কিসের সারপ্রাইজ? কাল দেখবে, এখন ঘুমাও। রিয়াদ তুবাকে নিজের বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করলো।
তুবার রিয়াদের বুকে মাথা রেখে শুয়ে রইল। তার মনে হলো এই মানুষটা হয়তো খারাপ, কিন্তু তার বুকের ভেতরটা খুব নিরাপদ। বাইরে ঝড় এলেও এখানে কোনো ঝড় তাকে স্পর্শ করতে পারবে না। তুবা ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। কিন্তু সকালে যে সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছিল, তার জন্য তুবা একদমই প্রস্তুত ছিল না। পরদিন সকাল 10টা। তুবার ঘুম ভাঙলো খুব দেরিতে। রিয়াদ ঘরে নেই। তুবা উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। বাড়িটা কেমন যেন থমথমে। ড্রয়িং রুমে কেউ নেই। তুবা ডাইনিং রুমে গিয়ে দেখে রিয়াদ বসে আছে, তার সামনে ল্যাপটপ। সে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। তুবাকে দেখে সে ল্যাপটপ বন্ধ করে দিল। গুড মর্নিং। ঘুম হয়েছে ভালো? জি। সবাই কোথায়? বাবা মা আত্মীয়দের বাড়িতে গেছে। বাসায় এখন শুধু আমরা দুজন আর কাজের লোকেরা। ও হ্যাঁ, তোমার সারপ্রাইজ। রিয়াদ পকেট থেকে একটা চাবি বের করে টেবিলের উপরে রাখলো। তুবা অবাক হয়ে চাবিটার দিকে তাকালো। এটা কিসের চাবি? গাড়ির চাবি। তোমার জন্য নতুন গাড়ি কিনেছি, আর সাথে একটা ড্রাইভারও আছে। তবে শর্ত আছে। কি শর্ত? গাড়িটা শুধু আমার পারমিশন নিয়েই বের হবে, আর ড্রাইভার হিসেবে থাকবে রাশেদ। ও তোমাকে কলেজে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। কলেজে? কিন্তু আপনি তো বললেন আমার পড়া বন্ধ। তুবা চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বিশ্বাস করতে পারছে না। রিয়াদ আবার কফির মুখে চুমুক দিল। বলেছিলাম, কিন্তু কাল রাতে তুমি খুব ভালো ব্যবহার করেছো, তাই পুরস্কার। তাছাড়া আমি চাই না আমার বউ অশিক্ষিত থাকুক। তবে মনে রেখো, রাশেদ সব সময় তোমার সাথে থাকবে। আর ওই নীল বা অন্য কোনো ছেলের সাথে যদি তোমাকে কথা বলতে দেখি, তাহলে গাড়ি, কলেজ সব পার্মানেন্টলি বন্ধ। সত্যি? আমি ভার্সিটি যেতে পারবো? রিয়াদ চৌধুরী এক কথা দুবার বলে না। যাও, রেডি হয়ে নাও, আজ তোমার ক্লাস আছে না? তুবা খুশিতে আত্মহারা হয়ে গেল। সে মুহূর্তের জন্য ভুলে গেল রিয়াদ তার ভিলেন বল। সে উত্তেজনায় রিয়াদের হাতটা ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। রিয়াদ তুবার হাতের দিকে তাকালো। তুবা বুঝে গেল এবং চট করে হাত সরিয়ে নিল। সে লজ্জায় লাল হয়ে গেল। রিয়াদ হাসলো। ওয়েলকাম। তবে ধন্যবাদ শুধু মুখে বললে হবে না। আজ রাতে আমার স্পেশাল কিছু চাই। রিয়াদের কথায় তুবার মুখের হাসি মিলিয়ে গেল। সে বুঝতে পারলো এই লোকটা কোনো কিছুই বিনা স্বার্থে করে না। তুবা মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল তৈরি হতে। রিয়াদ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তোমাকে আমি খাঁচায় রাখবো ঠিকই পাখি, কিন্তু আকাশটাও দেখাবো। তবে সেই আকাশের মালিকও হব আমি। তুবা তৈরি হয়ে নিচে নামলো। রাশেদ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তুবা গাড়িতে ওঠার আগেই রিয়াদের দিকে তাকালো। রিয়াদ ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়লো। তুবা গাড়িতে বসলো। গাড়ি গেট থেকে বের হতেই তুবা দেখলো গেটের বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার অবস্থা খুবই করুণ। জামা কাপড় ছেঁড়া, মুখে রক্তের দাগ। তুবা ভালো করে তাকিয়ে চমকে গেল। গাড়ি থামান রাশেদ ভাই, গাড়ি থামান। রাশেদ গাড়ি থামালো না, সে স্পিড বাড়িয়ে দিল। ম্যাডাম, স্যার নিষেধ করেছেন গাড়ি থামাতে। কিন্তু ওটা তো নীল। নীলের এই অবস্থা কেন? রাশেদ ভাই প্লিজ। তুবা জানালা দিয়ে পেছনে তাকালো। নীল রাস্তায় পড়ে আছে। তুবার বুঝতে বাকি রইল না এটা কার কাজ। রিয়াদ তাকে ভার্সিটিতে যাওয়ার অনুমতি দিয়েছে ঠিকই, কিন্তু তার আগে নীলকে এমন শিক্ষা দিয়েছে যে সে আর কোনোদিন তুবার ছায়াও মারাবে না। তুবার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তার চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলো। সে বুঝতে পারলো রিয়াদের এই ভালোবাসা আসলে একটা বিষাক্ত জাল। এই জালে সে যত ছটফট করবে তত বেশি জড়িয়ে যাবে। ভার্সিটিতে যাওয়ার আনন্দটা মুহূর্তেই মাটি হয়ে গেল। তুবা মনে মনে বলল, তুমি মানুষ না রিয়াদ, তুমি সত্যিই একটা ভিলেন। গাড়ির এসি চলছে পুরো দমে, কিন্তু তুবার শরীর ঘামে ভিজে যাচ্ছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে গেটের বাহিরের সেই দৃশ্যটা। নীল রাস্তায় পড়ে কাতরাচ্ছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। এই দৃশ্যটা তুবার অন্তরত্বা কাঁপিয়ে দিয়েছে। সে জানতো রিয়াদ রাগী, কিন্তু সে যে এতটা হিংস্র হতে পারে তা তুবার কল্পনারও বাহিরে ছিল। গাড়িটা দ্রুত গতিতে রাজপথ দিয়ে ছুটে চলছে। তুবা সিটে কুকুরে বসে আছে। তার চোখ দুটো দিয়ে অনবরত পানি পড়ছে। সামনে সিটে বসে থাকা রাশেদ লুকিং গ্লাসে একবার তুবার দিকে তাকালো। ম্যাডাম, কান্না থামান। স্যার যদি জানেন আপনি গাড়িতে বসে কেঁদেছেন, তাহলে আমার চাকরি থাকবে না। আর আপনার চোখের পানি দেখলে স্যারের মেজাজ আরো খারাপ হবে। আপনারা সবাই অমানুষ। একটা মানুষকে এইভাবে মারতে আপনাদের হাত কাঁপলো না? নীল তো কোনো দোষ করেনি। এটা স্যারের অর্ডার ছিল ম্যাডাম। আমাদের হাত কাঁপার কোনো সুযোগ নেই। স্যার বলেছিলেন ওর যে হাত দিয়ে সে আপনাকে নোটিশ দিয়েছে
সেই হাতটা যেন আস্ত না থাকে। আমরা শুধু হুকুমের গোলাম। প্লিজ চোখ মুছে ফেলুন, বাচ্চাটি এসে গেছে। তুবা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল। তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। সে রিয়াদের উপর ঘৃণায় ফুঁসছে। গাড়িটা ভার্সিটির গেটে থামলো। তুবা নামলো। তার পা চলছে না, মনে হচ্ছে সে কোনো রণক্ষেত্রে এসেছে। রাশেদ তার পিছু পিছু ছায়ার মতো চললো। ক্যাম্পাসে ঢোকার সাথে সাথেই সবার দৃষ্টি তুবার দিকে পড়লো। চৌধুরী বাড়ির বড় বউ, তাও আবার রিয়াদের স্ত্রী। এই পরিচয়টা এখন ক্যাম্পাসে সবার জানা হয়ে গেছে। সবাই ফিসফিস করে কথা বলছে। তুবা কোনো দিকে না তাকে সোজা ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিল। পিয়া করিডোরে দাঁড়িয়ে ছিল। তুবাকে দেখেই সে দৌড়ে এলো। তুবা, তুই এসেছিস? আমি তো ভাবলাম বিয়ের পর তোর পড়াশোনা লাটে উঠলো। কিরে, চোখ মুখ এমন ফোলা কেন? কেঁদেছিস? পিয়া, আমাকে ধরো, আমার খুব খারাপ লাগছে। তুবা পিয়ার কাঁধে মাথা রাখলো। পিয়া তাকে জড়িয়ে ধরলো, কিন্তু বেশিক্ষণ এই অবস্থা থাকলো না। রাশেদ এগিয়ে এসে দুজনকে আলাদা করে দিল। ম্যাডাম, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যান। আর প্রিয়া ম্যাডাম, স্যারের নির্দেশ আছে, ম্যাডাম যেন বেশি সময় নষ্ট না করেন। আরে ভাই, আমি তোর ফ্রেন্ডের সাথেও কথা বলতে দেবে না? কেমন তালিবানি শাসন এটা! কথা সাবধানে বলবেন, স্যারের কানে গেলে আপনার জন্য সমস্যা হতে পারে। পিয়া ভয়ে চুপ হয়ে গেল। সে জানে রিয়া চৌধুরীকে। তুবা পিয়ার হাত ধরে ক্লাসরুমে ঢুকলো। রাশেদ দরজার বাইরে পাহারায় রইল। পুরো ক্লাস সময়টা তুবা কিছুই কানে তুলল না। তার মাথায় ঘুরছে রিয়াদের সেই বাঁকা হাসি আর নীলের রক্তাক্ত মুখ। ক্লাস শেষ হওয়ার পর তুবা আর দাঁড়ালো না। সে জানে রাশেদ তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না। বিকালে তুবা যখন বাড়ি ফিরল, তখন আকাশ কালো করে মেঘ করেছে, যে কোন সময় বৃষ্টি পড়বে। তুবা সোজাই বসার ঘরে ঢুকলো। রিয়াদ সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল, আর সামনে ধোয়া ওঠা ব্ল্যাক কফি। তুবাকে ঢুকতে দেখে সে ল্যাপটপ থেকে চোখ সরালো না। ক্লাস কেমন হলো? আপনি নীলকে কেন মারলেন? তুবার গলার স্বরে ছিল তীব্র ক্ষোভ। রিয়াদ ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রাখলো। সে খুব শান্ত ভঙ্গিতে কফির মগটা হাতে নিয়ে তুবার দিকে তাকালো। ও বেঁচে আছে, এটাই তো বেশি। আমার জিনিসের দিকে কেউ হাত বাড়ালে আমি তার হাত কেটে ফেলি। নীল শুধু নোটস দিয়েছিল, তাই হাত ভেঙে ছেড়ে দিয়েছি। যদি অন্য কিছু করার সাহস দেখাতো, তাহলে আজ ওর জানাজা পড়ানো হতো। আমি কোনো জিনিস নই রিয়াদ, আমি মানুষ, আর নীল আমার বন্ধু। আপনার এই নোংরা মানসিকতা আর কতদিন দেখবো আমি? চুপ, একদম চুপ। গলার স্বর নিচু করো। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমি রিয়াদ চৌধুরী। আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলার অধিকার এই পৃথিবীতে কারো নেই, তোমারও না। রিয়াদ উঠে দাঁড়িয়ে তুবার সামনে এলো। তুবা ভয়ে দুপা পিছিয়ে গেল। রিয়াদের চোখে এখন সে পরিচিত আগুন। সে তুবার বাহুটা শক্ত করে ধরলো। তোমাকে আমি ভার্সিটি যেতে দিয়েছি, এটাই তোমার জন্য অনেক বড় পাওয়া। এরপর যদি আর একটা কথা শুনি, তাহলে ওই ভার্সিটি তো দূরের কথা, এই ঘরের জানালা দিয়ে আকাশ দেখাও বন্ধ করে দেব। আর হ্যাঁ, নীলকে নিয়ে যদি আর এক ফোঁটা চোখের পানি ফেলো, তাহলে আমি কিন্তু এবার হাসপাতালে গিয়ে ওর বাকি হাড়গুলাও গুঁড়ো করে আসবো। আপনি একটা জানোয়ার। আমি আপনাকে ঘৃণা করি। কথাগুলো বলি তুবা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। রিয়াদ তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার চোখ শক্ত হয়ে আছে। সে রাগে হাতের কফির মগটা ফ্লোরে আছাড় মারলো। মগটা ভেঙে চুরমার হয়ে গেল। শব্দ শুনে কাজের মেয়ে রিনা খালা দৌড়ে এলো। ভাইজান, কি হয়েছে? সব পরিষ্কার করো, আর আজ রাতে কেউ যেন আমাকে বিরক্ত না করে। তুবা নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল। সে বিছানায় পড়ে কান্না করতে লাগলো। তার মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে। এই বাড়িতে তার আপন বলতে কেউ নেই। সবাই রিয়াদের ভয়ের পুতুল হয়ে আছে। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তুবার কান্নার শব্দ বৃষ্টির শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। রাত 8টা। তুবা বিছানা থেকে এখনো ওঠেনি। তার শরীরে প্রচন্ড জ্বর এসেছে। দুপুরে ঘটনা আর মানসিক চাপে তার শরীর ভেঙে পড়েছে। সে কাঁপছে। এসিটা বন্ধ করার শক্তিও তার নেই। অন্ধকারে সে জলের ঘরে বিড়বিড় করছে। এমন সময় দরজায় শব্দ হলো। রিয়াদের কাছে ডুপ্লিকেট চাবি থাকে সব সময়। সে দরজা খুলে ভিতরে ঢুকলো। ঘর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো আসছে। রিয়াদ লাইট অন করলো। কি ব্যাপার, এখনো শুয়ে আছো কেন? নিচে ডিনার রেডি,
সবাই অপেক্ষা করছে। তুবা কোনো উত্তর দিল না। রিয়াদ কাছে গিয়ে দেখলো তুবা কাঁদছে। সে গায়ের চাদর জড়িয়ে কুকড়ে আছে। রিয়াদ ভুরু কুচকে তুবার কপালে হাত রাখলো। হাতের সাথে সাথে সে চমকে উঠলো। তুবার গা পুড়ে যাচ্ছে জ্বরে। রিয়াদের বুকটা ধক করে উঠলো। সে দ্রুত এসি বন্ধ করে দিল। তুবা, এই তুবা, তাকাও আমার দিকে। মা, ও মা, আমাকে নিয়ে যাও, আমার ভয় করছে। তুবা জ্বরের ঘরে প্রলাপ বকছে। রিয়াদ বুঝতে পারলো জ্বর অনেক বেশি। সে দ্রুত ফোন বের করে ডাক্তার সাইমনকে ফোন দিল। হ্যালো, ডাক্তার সাইমন, আপনি এক্ষুনি চৌধুরী ভিলায় আসুন, ইমার্জেন্সি। তুবার খুব জ্বর। হ্যাঁ, এক্ষুনি। ফোন রেখে রিয়াদ বাথরুমে গেল। একটা গামলাতে পানি আর তোয়ালে নিয়ে এলো। সে তুবার পাশে বসে পরম যতনে তার কপালে জলপট্টি দিতে লাগলো। তুবা মাঝে মাঝে কেঁপে উঠছে। রিয়াদ এক হাত তুবার হাতটা ধরে বসে রইল। তার চোখে এখন আর সেই রাগ নেই, আছে এক গভীর উদ্বেগ। সে হয়তো তুবাকে শাসন করে কষ্ট দেয়, কিন্তু তুবাকে এভাবে অসুস্থ অবস্থায় দেখার শক্তি তার নেই। কিছুক্ষণ পর ডক্টর সাইমন এলেন। তিনি তুবার পাস চেক করলেন, থার্মোমিটার দিয়ে জ্বর মাপলেন। 104 ডিগ্রি জ্বর। চিন্তার কিছুই নেই রিয়াদ, অতিরিক্ত স্ট্রেস আর টেনশন থেকে জ্বরটা হয়েছে। হয়তো বৃষ্টিতে ভিজেছিল বা শক পেয়েছে। আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি, জ্বর কমে যাবে। তবে ওকে রেস্টে রাখতে হবে, আর কোনোভাবেই যেন মেন্টাল প্রেশার না নেয়। ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, চিন্তা করো না। এই ওষুধগুলো খাওয়াতে হবে, আর এখন কিছু খাওয়াতে হবে। খালি পেটে ওষুধ দেওয়া যাবে না। ডাক্তার চলে যাওয়ার পর রিয়াদ নিচে গেল। সে নিজ হাতে কিচেন থেকে স্যুপ নিয়ে এলো। তুবা তখন চোখ বন্ধ করে আছে। রিয়াদ তুবাকে খুব সাবধানে ধরে বালিশে হেলান দিয়ে বসালো। তুবার শরীর একেবারে দুর্বল, সে চোখ মেলতে পারছে না। তুবা, চোখ খোলো, একটু স্যুপ খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। আমি খাবো না, ভালো লাগছে না। কোনো কথা শুনবো না, তোমাকে খেতেই হবে। ডাক্তার বলেছে না খেলে জ্বর কমবে না। তুমি কি চাও আমি তোমাকে জোর করে খাওয়াই? রিয়াদের ধমকে তুবা পিটপিট করে চোখ খুলল। জ্বরের কারণে তার চোখ লাল হয়ে আছে। রিয়াদ চামচ করে স্যুপ তুলে তুবার মুখের সামনে ধরল। তুবা মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু রিয়াদ বাম হাত দিয়ে তুবার মাথাটা ধরে রাখলো। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও প্লিজ। তুবা, আমার দিকে তাকাও, আমি তোমার ভালোর জন্যই বলছি। রিয়াদের গলার স্বর এমন কিছু ছিল যা তুবাকে বাধ্য করলো খেতে। রিয়াদ খুব যত্ন করে তাকে স্যুপটা খাইয়ে দিল। খাওয়ার পর ওষুধ খাওয়ালো। তারপর আবার তুবাকে শুইয়ে দিয়ে কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিল। রিয়াদ তুবার পাশ থেকে সরলো না। সে একটা চেয়ার টেনে বিছানার পাশে বসলো। সারা রাত রিয়াদ ঘুমালো না। সে সারা রাত জেগে তুবার মাথায় জল পটে দিল আর বারবার জ্বর মাপলো। মাঝরাতে তুবা একবার কেঁদে উঠে রিয়াদের হাত খামচে ধরলো। আমাকে মারবেন না, আমি আর নীলকে দেখবো না, প্লিজ। তুবার এই কথাগুলো শুনে রিয়াদের মনে হলো কেউ যেন তার বুকে ছুরি চালাচ্ছে। সে বুঝতে পারলো তার ব্যবহারে তুবাকে কতটা ভয় পাইয়ে দিয়েছে। রিয়াদ তুবার হাতটা নিজের গালে ছোঁয়ালো। কেউ মারবে না তোমাকে জান, আমি আছি তো। আমি থাকতে কেউ তোমার গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ভোরের দিকে তুবার জ্বর কিছুটা কমে এলো। রিয়াদ ক্লান্ত হয়ে বিছানার পাশেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল। তার হাতটা তখন তুবার হাতের উপর রাখা। সকাল 9টা। জানালার পর্দা ভেদ করে রোদের আলো এসেছে তুবার মুখে। তুবা ধীরে ধীরে চোখ খুলল। তার শরীরটা খুব দুর্বল লাগছে, কিন্তু মাথাটা ব্যথা নেই। সে হাত নাড়াতে গিয়ে দেখলো তার হাতটা কারো শক্ত হাতের মুঠায় বন্দি। তুবা পাশ ফিরে দেখলো রিয়াদ বিছানার পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বিছানার মাথায় রেখে অগরে ঘুমাচ্ছে। তার পরনের পাঞ্জাবিটা কুচকে গেছে, চুলগুলো এলোমেলো, চোখের নিচে কাল ছিটে দাগ। তুবা অবাক হয়ে রিয়াদের দিকে তাকিয়ে রইল। এসে রিয়া চৌধুরী, যে তাকে কথায় কথায় ধমক দেয়, যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সে সারা রাত জেগে তার সেবা করেছে। তুবার মনে পড়ে গেল রাতের আচ্ছা স্মৃতিগুলো। রিয়াদ তাকে খাইয়ে দিচ্ছে, মাথায় জলপটি দিচ্ছে, ফিসফিস করে সান্ত্বনা দিচ্ছে। তুবার মনের ভিতরে একটু অদ্ভুত অনুভূতি হলো। ঘৃণার দেয়ালটা কি একটু নড়বড়ে হয়ে গেল? তুবা নিজের হাতটা রিয়াদের মুঠো থেকে ছাড়াতে চাইল, কিন্তু সামান্য নড়াচড়াতেই রিয়াদের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে বসলো। তুবা, তুমি ঠিক আছো? জ্বর কমেছে? শরীর কেমন লাগছে এখন? আমি ঠিক আছি, জ্বর মনে হয় নেই। রিয়া দ্রুত হাত দিয়ে তুবার কপাল আর গলা চেক করলো। তার চোখে মুখে স্বস্তির ছাপ দেখা গেল। আলহামদুলিল্লাহ, জ্বর ছেড়ে গেছে। জানো,
কাল রাতে তুমি আমাকে কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলে। 104 ডিগ্রি জ্বর। আমি তো ভেবেছিলাম আপনি সারা রাত ঘুমাননি? আমার বউ অসুস্থ থাকবে আর আমি ঘুমাবো? আমি কি এতটা পাষাণ? কিন্তু আপনি তো আমাকে ঘৃণা করেন, আমাকে তো জোর করে বিয়ে করেছেন। রিয়াদ হাসলো। সে তুবার এলোমেলো চুলগুলো কানের পিছু গুজে দিল। সকালের আলোয় রিয়াদকে খুব ক্লান্ত কিন্তু মায়াবী লাগছে। তোমাকে ঘৃণা করি এই কথাটা যদি আর একবার বলো তাহলে সত্যি সত্যি তোমাকে শাস্তি দেব। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝার ক্ষমতা তোমার এই ছোট্ট মাথায় নেই। জোর করেছি কারণ তুমি আমার ভালোবাসাটা বুঝতে চাওনি, কিন্তু কাল রাতে যখন তুমি জ্বরের ঘোরে কাঁপছিলে তখন মনে হচ্ছিল আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাকে কষ্ট দেন কেন? নীলকে কেন মারলেন? কারণ আমি জেলাস। আমি সহ্য করতে পারি না তুমি অন্য কারোর দিকে তাকাও বা অন্য কেউ তোমার দিকে তাকায়। আমার ভালোবাসার ধরনটা একটু আলাদা তোবা। আমি শেয়ার করতে পারি না। তুমি শুধু আমার এই কথাটা তোমাকে মেনে নিতে হবে। তুবা চুপ করে রইল। সে রিয়াদের চোখের দিকে তাকিয়ে সত্যটা খোঁজার চেষ্টা করলো। সেখানে কোনো মিথ্যে নেই, আছে এক উন্মাদ ভালোবাসা। এখন ওঠো, ফ্রেশ হয়ে নাও। আমি নাস্তা নিয়ে আসছি। আজ আর তোমাকে নিচে নামতে হবে না। আমি আর তুমি আজ এই রুমেই থাকবো সারাদিন। সারাদিন? কিন্তু আপনার অফিস? অফিস চুলোই যাক, আমার বউ অসুস্থ আর আমি অফিস করব? আজ আমার ছুটি আর তোমারও ছুটি। আজ আমরা গল্প করব। গল্প? আপনি গল্প করতে পারেন? কেন, ভিলেনরা কি গল্প করতে পারে না? আমি তোমাকে আমার ছোটবেলার গল্প শোনাবো, শুনবে? তুবা আলতো করে মাথা নাড়লো। রিয়াদ খুশি হয়ে তুবাকে কোলে তুলে ওয়াশরুমের দরজার সামনে নামিয়ে দিল। তুবা অবাক হলো না। সে যেন রিয়াদের পাগলামিগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। দুপুরে খাওয়ার পর রিয়াদ বিছানায় শুয়ে তুবাকে তার বুকের উপর মাথা রাখলো। তুবা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু রিয়াদের ধমক খেয়ে চুপ হয়ে গেছে। রিয়াদ তার ছোটবেলার কথা বলতে শুরু করলো। জানো, ছোটবেলায় আমি খুব একা ছিলাম। বাবা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন, মা তার সোশ্যাল ওয়ার্ক নিয়ে। আরিফ আর মীরা তখনও হয়নি। আমি বিশাল এই বাড়িতে একা একা খেলতাম। তখন থেকে আমার একটা জেদ তৈরি হয়, যা চাই তা আমার পেতেই হবে। কারণ আমি জানতাম না চাইলে কেউ আমাকে কিছু দেবে না। তাই বলে মানুষকে কষ্ট দিয়ে কিছু পাওয়া কি ঠিক? ঠিক বেঠিক জানি না, আমি শুধু জানি যেটা আমার দরকার সেটা আমি ছিনিয়ে নেব। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তুমি ফ্রক পরে পুতুল খেলতে। তখন থেকে আমি ঠিক করেছিলাম এই মেয়েটা একদিন আমার হবে। আমি তো আপনাকে তখন জমের মতো ভয় পেতাম। এখনো পাও, আর এটা ভালো। একটু ভয় থাকা সম্পর্কের জন্য স্বাস্থ্যকর। তুবা হাসলো। এই প্রথম রিয়াদের সামনে সে মন খুলে হাসলো। রিয়াদ মুগ্ধ হয়ে সেই হাসি দেখলো। সে তুবার চুইবুক ধরে তার মুখটা উঁচু করলো। এই হাসিটা যেন সব সময় থাকে। আমি তোমাকে হাসতে দেখতে চাই তুবা, কিন্তু সেই হাসির কারণটা যেন শুধু আমি হই। রিয়াদ ধীরে ধীরে তুবার ঠোঁটে চুমু খেলো। এবারে চুমুতে কোনো বন্যতা ছিল না, ছিল গভীর মমতা। তুবা এবার বাধা দিল না। সে রিয়াদের গলা জড়িয়ে ধরলো। সে বুঝতে পারলো এই ভিলেন বরটার ভেতরে একটা ছোট বাচ্চা লুকিয়ে আছে, যে শুধু একটু ভালোবাসা চায়। কিন্তু তাদের এই মিষ্টি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজায় কেউ নক করলো। রিয়াদ বিরক্ত হয়ে উঠলো। কে? স্যার, আমি রাশেদ। একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? পরে আয়। স্যার, খুব ইমার্জেন্সি, পুলিশ এসেছে। রিয়াদ আর তুবা দুজনেই চমকে উঠলো। পুলিশ? তুবা ভয়ে রিয়াদের হাত খামচে ধরলো। পুলিশ কেন? স্যার, নীলের বাবা মামলা করেছে, কিডন্যাপার অ্যাটেন্ড টু মার্ডার কেস। পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে চায়। তুবার মুখ ভয়ে সাদা হয়ে গেল। রিয়াদ শান্ত ভঙ্গিতে বিছানা থেকে নামলো। সে তুবার দিকে তাকিয়ে আশ্বস্তের হাসি হাসলো। ভয় পেও না। রিয়াদ চৌধুরীকে অ্যারেস্ট করার মতো হাত করা এখনো তৈরি হয়নি। তুমি রেস্ট নাও, আমি আসছি। রিয়াদ পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তুবা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। রিয়াদ নিচে নামছে। তার হাঁটার ভঙ্গিতে কোনো ভয় নেই, যেন সে কোনো রাজ দরবারে যাচ্ছে। তুবা দেখলো রিয়াদ পুলিশ অফিসারের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর পুলিশ সোলর দিয়ে চলে গেল।
রিয়াদ রাশেদকে নিয়ে কিছু একটা নির্দেশ করে দিয়ে আবার বাড়িতে ভেতরে ঢুকলো। তুবা স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু তার মনের কোণে একটা ভয় রয়ে গেল। নীলের বাবা কি এত সহজে ছেড়ে দিবে, নাকি এটা কোনো বড় ধরনের পূর্বাভাস? রিয়াদ ঘরে ফিরে এলো, তার মুখে সেই বাঁকা হাসি। দেখলে, বলেছিলাম না বাঘের ডেরায় এসে বাঘ শিকার করা এত সহজ না। ওরা চলে গেছে? যেতে বাধ্য করেছি। টাকা আর ক্ষমতা থাকলে আইন নিজের পকেটে রাখা যায়। তবে নীলের বাবাকে একটা শিক্ষা দেওয়া দরকার। ছেলের হাত ভেঙে শিক্ষা হয়নি, এবার বাপের কোমর ভাঙতে হবে। না প্লিজ রিয়াদ, আর কোনো মারামারি না, আমি ভয় পাই। প্লিজ আমার জন্য হলেও এসব বন্ধ করুন। তুবা দৌড়ে গিয়ে রিয়াদের বুকে মাথা রাখলো। রিয়াদ থমকে গেল। তুবা তাকে জড়িয়ে ধরেছে নিজের ইচ্ছায়। রিয়াদের সব রাগ মুহূর্তেই পানি হয়ে গেল। সে দু হাতে তুবাকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন মাফ করে দিলাম, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আজ রাতে আমাকে খুশি করতে হবে, কোনো না বলা যাবে না। রাজি? তুবা রিয়াদের বুক থেকে মুখ তুলে তাকালো। রিয়াদের চোখে দুষ্টুমি। তুবা লজ্জা পেয়ে মুখ লুকালো। আপনি একটা অসভ্য। অসভ্য তো বটেই, কিন্তু শুধু আমার বউয়ের জন্য। রিয়াদ তুবাকে আবার পাজাকোলা করে করে তুলে নিল। ঘরের আবহাওয়া এখন ফুরফুরে, কিন্তু তুবা চায় না চৌধুরী বিলার চার দেয়ালের বাইরে আরেকটা ষড়যন্ত্র দানা বাঁধছে। রিয়াদের ব্যবসায়িক পার্টনার মিস্টার খান আর সানিয়া মিলে এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে। রিয়াদ কি পারবে তার ভালোবাসার সাম্রাজ্য এবং তার রানীর সম্মান বাঁচাতে, নাকি সেই গোপন সূত্রের আঘাতে পাশের ঘরের মতো ভেঙে পড়বে তাদের এই নতুন গড়ে ওঠা সম্পর্ক? সকালে সোনেরি রোদ জানালার ভারী পর্দা ভেদ করে বিছানায় এসে পড়েছে। গত রাতে ঝড় আর ভালোবাসার স্মৃতি মাখা ঘরটা এখন শান্ত। তুবা ঘুমিয়ে আছে, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। রিয়াদ ছাওয়া নিয়ে তোয়ালে পেঁচিয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সে আয়নায় তুবার ঘুমে ঘরে প্রতিবিম্ব দেখলো। রিয়াদের ঠোঁটে কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এই মেয়েটা তার জীবনের সব হিসেব নিকেশ উলট পালট করে দিয়েছে। যে রিয়াদ চৌধুরীকে সবাই জমার মতো ভয় পায়, সেই রিয়াদ এখন এই পিচ্চি মেয়েটার কাছে মেয়েটার এক চিলতে হাসির জন্য পাগল। রিয়াদ ধীর পায়ে বিছানার কাছে গেল। সে ঝুঁকে তুবার কপালে আলতো করে একটা চুমু খেল। তুবা নড়ে চড়ে উঠল। গুড মর্নিং প্রিন্সেস, ওঠার সময় হয়েছে। উফ, আর একটু ঘুমোতে দিন না। আর ঘুমানো যাবে না, আজ অনেক কাজ। আজ রাতে আমাদের কোম্পানির অ্যানুয়াল বিজনেস গালা, তোমাকে তৈরি হতে হবে। বিজনেস গালার শব্দটা শুনে তুবা ধরপড় করে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। সে চাদরটা বুকের কাছে টেনে ধরলো। পার্টি? কিন্তু আমি তো এসব পার্টিতে কখনো যাইনি। আমি কি করব ওখানে? সবাই কত বড় বড় লোক হবে, আমার ভয় করছে। ভয় কিসের? আমি থাকবো তো তোমার পাশে, তুমি শুধু আমার হাত ধরে থাকবে। আর হ্যাঁ, আজ তোমাকে আমি এমন ভাবে সাজাবো যে সবাই শুধু তোমাকেই দেখবে। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই হবে। এখন ওঠো, ব্রেকফাস্ট রেডি। তুবা আর কথা বাড়ালো না। সে জানে রিয়াদের কথার উপর কথা বলা মানে দেয়ালের সাথে কথা বলা। সে ওয়াশরুমে চলে গেল। রিয়াদ তার ফোনটা হাতে নিয়ে নিল। স্ক্রিনে একটা মেসেজ ভাসছে, মিস্টার খান আজকের ডিলটা ফাইনাল করতে চাই পার্টিতে। রিয়াদ বাঁকা হাসলো। সে জানে খান সাহেবের মতলব ভালো না, কিন্তু রিয়াদ চৌধুরী কাঁচা খেলোয়াড় নয়। বিকেলে চৌধুরী ভিড়া সরগম। পার্লার থেকে লোক এসেছে তুবাকে সাজাতে। রিয়াদ নিজে পছন্দ করে একটা কালো রঙের মখমলের গাউন এনেছে তুবার জন্য, সাথে হীরার নেকলেস। তুবা যখন তৈরি হয়ে রিয়াদের সামনে দাঁড়ালো, রিয়াদ কিছুক্ষণ কথা বলতে পারলো না। তুবাকে আজ কোনো সাধারণ মেয়ে না, মনে হচ্ছে কোনো রূপকথার রানী। কালো গাউনে তার ফর্সা ত্বক যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। চুলগুলো কার্ল করে এক পাশে ছেড়ে দেয়া, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মাশাআল্লাহ, আমার নজর না লেগে যায়। আপনি সব সময় এমন করে বলেন কেন? সত্য বলতে আমি কখনো দ্বিধা করি না। কাছে এসো। রিয়াদ হাত বাড়িয়ে দিল। তুবা ধীর পায়ে এগিয়ে এসে রিয়াদের হাতে হাত রাখলো। রিয়াদ তুবাকে এক হাঁচকে টানে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। তুবা চমকে রিয়াদের শার্ট খামচে ধরলো। আজ পার্টিতে আমার আশেপাশে থাকবে, কোনো ছেলের দিকে তাকাবে না। আর কেউ যদি তোমার সাথে কথা বলতে চায় আগে আমার পারমিশন নেবে, মনে থাকবে? আপনি কি আমাকে সেখানেও বন্দি করে রাখবেন? ঠিক তাই, তুমি আমার দামি হিরে, আর দামি জিনিস সাবধানে রাখতে হয়। চোর ডাকাতের অভাব নেই।
রিয়া তুবার কানে লতিতে আলতু করে কামড় বসলো। তুবা শিউরে উঠলো, তার শরীর অবশ হয়ে আসছে। রিয়াদের এই আচমকা আদরগুলো তুবাকে পাগল করে দেয়। সে না পারে সইতে, না পারে প্রতিবাদ করতে। সন্ধ্যায় তারা পার্টি সেন্টারে পৌঁছলো। বিশাল 5 স্টার হোটেলের বলরুম, শহরের সব গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। রিয়াদ তুবাকে নিয়ে ঢুকতেই সবার দৃষ্টি তাদের দিকে ঘুরে গেল। রিয়া চৌধুরী তার সুন্দরী স্ত্রীকে নিয়ে প্রবেশ করছে। এটা যেন আজকে সন্ধ্যার মূল আকর্ষণ। রিয়াদ গর্বিত ভঙ্গিতে তুবাকে নিয়ে এগিয়ে গেল। এক কোণে দাঁড়িয়েছিলেন মিস্টার খান এবং সানিয়া। সানিয়ার পরনে একটা উগ্র আধুনিক পোশাক। তুবাকে রিয়াদের বাহুলগ্না হয়ে ঢুকতে দেখে তার গা জ্বলে গেল। দেখলে আঙ্কেল, ভাইয়া কিভাবে ওই ন্যাকা মেয়েটাকে নিয়ে নাচছে? আমার সহ্য হচ্ছে না। শান্ত হও সানিয়া, আজকেই খেলা শেষ হবে, আবার প্লেয়ার রেডি। তুমি শুধু সুযোগ বুঝে কাজটা করে দিও। কি করতে হবে বলুন? তুবাকে কোনোভাবে রিয়াদের কাছ থেকে আলাদা করে দোতলার ভিআইপি রুমে পাঠাও। সেখানে আমার লোক আছে, বাকিটা তারা সামলে নেবে। আর রিয়াদ যখন দেখবে তার পবিত্র স্ত্রী অন্য পুরুষের সাথে, তখন তার রাগ গিয়ে কোথায় পড়বে বুঝতে পারছো? দারুণ প্ল্যান। আজ তুবার কপালে শনি আছে। সানিয়া শয়তানি হাসি হাসলো। এদিকে রিয়াদ তুবাকে নিয়ে অতিথিদের সাথে পরিচয় করে দিয়েছে। তুবা খুব জড়সড় হয়ে আছে। রিয়াদ তার কোমরে হাত রেখে তাকে সাহস দিচ্ছে। রিল্যাক্স, আমি আছি তো। আমার খুব অস্বস্তি লাগছে, সবাই কিভাবে যেন তাকাচ্ছে। তাকাবেই তো, আমার বউ এত সুন্দর হলে মানুষ কি চোখ বন্ধ করে থাকবে? তবে কেউ যদি সীমা অতিক্রম করে তার চোখ আমি উপড়ে নেব। এমন সময় একজন ওয়েটার ড্রিঙ্কস নিয়ে এলো। রিয়াদ একটা জুস তুবার হাতে দিল। হঠাৎ রিয়াদের ফোন বেজে উঠলো। খুব জরুরি কল। তুবা, তুমি এখানেই দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। কোথাও যাবে না? তাড়াতাড়ি আসবেন প্লিজ। রিয়াদ একটু দূরে গিয়ে ফোন রিসিভ করলো। এই সুযোগটাই খুঁজছিল সানিয়া। সে মিষ্টি হাসি ঝুলিয়ে তুবার কাছে এলো। আরে তুবা, কি সুন্দর লাগছে আজ তোকে, একদম পরীর মতো। থ্যাংক ইউ সানিয়া আপু। রিয়াদ ভাই তোকে খুঁজছে। উনি তো ওইদিকে গেলেন ফোনে কথা বলতে। আরে না, ওটা তো অফিসের কল। ভাইয়া আমাকে বলল তোকে দোতলার ভিআইপি লঞ্চে নিয়ে যেতে। ওখানে নাকি তোকে কোনো স্পেশাল গিফট দেবে, সারপ্রাইজ। সত্যি? কিন্তু উনি তো আমাকে নড়তে বারণ করলেন। আরে বাবা, আমি তো সাথেই যাচ্ছি, চল তো। ভাইয়া অপেক্ষা করলে আবার রেগে যাবে। তুবা সানিয়ার কথা বিশ্বাস করে তার সাথে পা বাড়ালো। সরল মনে সেও বুঝতে পারলো না সে কত বড় ফাঁদে পা দিচ্ছে। সানিয়া তুবাকে নিয়ে 2য় তলার নির্জন করিডর দিয়ে একটা রুমের সামনে এলো। তুই ভিতরে যা, ভাইয়া আছে, আমি আসছি। তুবা দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমটা আধা অন্ধকার, এসি চলছে। তুবা এদিক ওদিক তাকালো। রিয়াদ, আপনি আছেন? হঠাৎ দরজাটা বাইরে থেকে লক হয়ে গেল। তুবা চমকে পিছনে তাকালো। সে দরজায় ধাক্কা দিল। সানিয়া আপু, দরজা বন্ধ হলো কেন সানিয়া আপু? কোনো সারা শব্দ নেই। হঠাৎ রুমের বাথরুম থেকে একটা অচেনা লোক বের হয়ে এলো। লোকটার চেহারা খুব বিচ্ছিরি, মুখে মদের গন্ধ। সে লোলুপ দৃষ্টিতে তুবার দিকে তাকালো। আরে বাহ, খান সাহেব তো ভুল বলেননি, জিনিসটা তো মাখন। কে আপনি? এখানে কি করছেন? আমার স্বামী রিয়াজ চৌধুরী, উনি এক্ষুনি চলে আসবেন। খবরদার আমার কাছে আসবেন না। তোমার স্বামী এখন নিচে ব্যস্ত, আর সে আসার আগেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। সুন্দরী, এসো একটু মজা করি। লোকটা তুবার দিকে এগিয়ে এলো। তুবা ভয়ে পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। লোকটা ঝাঁপিয়ে পড়লো তুবার উপর। তুবা চিৎকার করে উঠলো, বাঁচাও রিয়াদ, বাঁচাও আমাকে। নিচে বলরুমে রিয়াদের কথা শেষ হয়েছে। সে ঘুরে দেখলো তুবা নেই। তার বুকটা ধক করে উঠলো। সে দ্রুত সানিয়াকে খুঁজতে লাগলো। সানিয়া এক কোণে দাঁড়িয়ে জুস খাচ্ছে। রিয়াদ এক লাফে তার কাছে গেল। সানিয়া, তুবা কোথায়? আমি জানি না ভাইয়া, আমি তো দেখিনি। মিথ্যা বলবি না, আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। তুবা কোথায় বল, নইলে আমি তোর গলা টিপে ধরবো। রিয়াদের গলার আওয়াজে আশেপাশের মানুষ তাকাতে শুরু করলো। রিয়াদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সানিয়া ভয়ে কাঁপতে শুরু করলো। দোতলায় ভিআইপি রুমে। রিয়া তার এক মুহূর্ত নষ্ট করলো না। সে ঝড়ের বেগে সিঁড়ির দিকে দৌড় দিল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তুবা বিপদে আছে। রিয়াদের মাথায় তখন রক্ত উঠে গেছে। সে দোতলায় পৌঁছে দেখলো 102 নম্বর রুমের দরজা বন্ধ। ভেতর থেকে ধস্তাধস্তির শব্দ আসছে।
রিয়াদ এক পা পিছিয়ে সজোরে দরজায় লাথি মারলো। দুবার লাথি মারার পরেই দরজাটা ছিটকে খুলে গেল। রিয়াদ ভেতরে ঢুকে দেখলো সেই দৃশ্য। লোকটা তুবাকে বিছানায় ফেলার চেষ্টা করছে আর তুবা প্রাণপণে লড়ছে। রিয়াদের মনে হলো পৃথিবীটা লাল হয়ে গেছে। সে পশুর মতো গর্জ করে উঠল। হারামি, তোর এত বড় সাহস! রিয়াদ দৌড়ে গিয়ে লোকটার কলার ধরে তাকে এক ঝটকা তুলে মেঝেতে আছাড় মারলো। লোকটা কিছু বুঝে ওঠার আগে রিয়াদ তার বুকের উপর চড়ে বসলো। শুরু হলো এলোপাথারি ঘুষি। রিয়াদের প্রতিটি ঘুষি লোকটার মুখে গিয়ে পড়ছে হাতুড়ির মতো। লোকটার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। তুবা ফ্লোরের এক কোণে বসে কাঁদছে। তার গাউনটা একটু ছিঁড়ে গেছে কাঁধের কাছে। সে রিয়াদের এই রুদ্রমুক্তি দেখে ভয়ে জমে গেছে। রিয়াদ লোকটাকে মেরেই ফেলতো যদি না রাশেদ এসে তাকে থামাতো। স্যার স্যার ছাড়ুন, ও মরে যাবে, পুলিশ কেস হয়ে যাবে স্যার। মোরক শালা, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহসও পেল কোথায়? আমি আজ ওর হাত পা সব আলাদা করব। রাশেদ অনেক কষ্টে রিয়াদকে সরালো। লোকটা অজ্ঞান হয়ে গেছে। রিয়াদ হাঁপাচ্ছে, তার হাত রক্তে মাখামাখি। সে ঘুরে তুবার দিকে তাকালো। তুবা তখনও কাছে। রিয়াদ দ্রুত তুবার কাছে গেল, নিজের কোটটা খুলে তুবার গায়ে জড়িয়ে দিল। তুবা, তুমি ঠিক আছো? ও কি তোমাকে? রিয়াদ, আমাকে নিয়ে চলুন এখান থেকে, আমার খুব ভয় করছে। তুবা রিয়াদকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। রিয়াদ তুবাকে বুকে জড়িয়ে নিল। তার চোখ দিয়েও পানি পড়ার উপক্রম হলো। একটু ভুলের জন্য আজ কি হয়ে যেত। রিয়াদ তুবাকে পাজা কোলে করে কোলে তুলে নিল। চলো, আর এক মুহূর্ত এখানে না। আর যারা এই কাজ করেছে তাদের আমি কাল সকালের সূর্য দেখতে দেব না। রিয়াদ তুবাকে নিয়ে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে উঠল। পুরো রাস্তায় তুবা রিয়াদের বুকে মাথা রেখেছিল। রিয়াদ এক হাতে তুবাকে জড়িয়ে ধরে রেখেছিল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বাড়িতে ফিরে রিয়াদ তুবাকে বিছানায় বসালো। তুবা এখনো ঘোরের মধ্যে আছে। রিয়াদ গরম পানি আর তোয়ালে নিয়ে এলো এবং খুব সাবধানে তুবার মুখ মুছে দিল। তুবার কাঁধে একটা ছোট আঁচড় লেগেছে। রিয়াদ সেটা দেখে দাঁত কিরমির করলো। ব্যথা করছে? না, আপনি আছেন তাই ব্যথা করছে না। তুবার এই কথায় রিয়াদ থমকে গেল। সে তুবার দিকে তাকালো। তুবার চোখে এখন আর ভয় নেই, আছে এক অটুট বিশ্বাস। রিয়াদ অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিয়ে এলো ক্ষতস্থানে। তারপর সে তুবার পাশে বসলো। আমাকে মাফ করে দাও তুবা, আমার উচিত ছিল তোমাকে একা না ছাড়া। আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। আমি জানি সানিয়া আপু আমাকে বলেছিল আপনি ডেকেছেন, আমি বুঝতে পারিনি উনি। সানিয়া? সানিয়া এই কাজ করেছে? ঠিক আছে, ওর বিচার আমি পরে করছি। এখন তুমি বিশ্রাম নাও। রিয়াদ, যাবেন না, আমার পাশে থাকুন। আমি কোথাও যাচ্ছি না জান। আজ সারা রাত আমি তোমাকে পাহারা দেব। রিয়াদ শুয়ে তুবাকে বুকে টেনে নিল। তুবা রিয়াদের গলার কাছে মুখ লেকলো। তাদের দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আজকের এই দুর্ঘটনা যেন তাদের অদৃশ্য দেয়ালটা পুরোপুরি ভেঙে দিল। তুবা বুঝতে পারলো এই রিয়াদ চৌধুরী দুনিয়ার কাছে ভিলন হলেও তার কাছে সে এক রক্ষা কবচ। রিয়াদ আলতো করে তুবার চিবুক তুলে ধরলো। তার চোখে এখন তীব্র আবেগ। তুবা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমাকে হারানোর ভয় আমাকে পাগল করে দেয়। আমিও আপনাকে ভালোবাসি রিয়াদ। তোমার মুখ থেকে এই স্বীকারোক্তি শুনে রিয়াদের আনন্দ যেন বাদ মারল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। রিয়াদ তার ঠোঁট ডুবিয়ে দিল তুবার ঠোঁটে। তুবাও সাড়া দিল। আজকে চুমোতে কোনো জবরদস্তি ছিল না, ছিল দুটো তৃষ্ণার্ত হৃদয়ের মিলন। রিয়াদ খুব যত্ন করে তুবাকে আদর করতে লাগলো। তার হাত তুবার পিঠ বেয়ে নিচে নেমে এলো। তুবা রিয়াদের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরের ঝড় এখন থেমে গেছে, কিন্তু ঘরের ভেতরে এক নতুন প্রেমের ঝড় উঠলো, যে ঝড়ে দুজনেই নিজেদের সঁপে দিল একে অপরের কাছে। রিয়াদের প্রতিটি স্পর্শে তুবা নতুন করে নিজেকে আবিষ্কার করলো। সে বুঝলো তার স্বামী একজন শাসক নয়, শুধু একজন প্রেমিকও। অনেক রাতে যখন তারা ক্লান্ত হয়ে একে অপরের বাহুবন্ধনে শুয়েছিল, তখন রিয়াদের ফোন বেজে উঠলো। রিয়াদ ফোনটা ধরল না প্রথমে, কিন্তু বারবার বাজতে থাকে সে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে রাশেদের নাম। কি হয়েছে রাশেদ, এখন ফোন করলি কেন? স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমাদের প্রধান ওয়ারহাউসে আগুন লেগেছে, সব মাল পুরো ছাই হয়ে যাচ্ছে। খান সাহেবের লোকেরা এই কাজ করেছে স্যার। রিয়াদ ধর্মর করে উঠে বসলো। তুবাও জেগে উঠলো। কি হয়েছে রিয়াদ? খান আমার গোডাউনে আগুন দিয়েছে। আমার সব শেষ করার প্ল্যান করেছে শয়তানটা। তা আপনি এখন যাবেন? যেতেই হবে, তুমি ভয় পেও না। আমি রাশেদকে বলে যাচ্ছি, ও গেটে থাকবে। দরজা লক করে রাখো। আমি ফিরে এসে
সব ঠিক করব। রিয়াদ সাবধানে যাবেন, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। ভিলেনরা এত সহজে মরে না বউ, আমি ফিরে আসব। খান সাহেব আজ তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন। রিয়াদ চৌধুরীর লেজে পাড়া দেওয়ার পরিণাম কি সেটা আজ তিনি হাড়ে হাড়ে টের পাবেন। রিয়াদ দ্রুত পোশাক পরে বেরিয়ে গেল। তুবা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলো রিয়াদের গাড়িটা অন্ধকারের মধ্যে দ্রুত মিলিয়ে গেল। দূরের আকাশে আগুনের লাল আভা দেখা যাচ্ছে। তুবার বুকটা কেঁপে উঠল। আজ রাতে কি হতে চলছে? রিয়াদ কি পারবে এই বিপদ কাটাতে, নাকি খান সাহেবের চক্রান্তে সব শেষ হয়ে যাবে? তুবা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। সে জানে তার স্বামী শক্তি অনেক, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব না। সে দুহাত তুলে দোয়া করতে লাগলো। অন্যদিকে রিয়াদ গাড়িতে বসে পিস্তলটা লোড করলো। তার চোখে এখন প্রেম নেই, আছে একটা ঠান্ডা খুনির দৃষ্ট। খান, তুই আগুন নিয়ে খেলেছিস, আজ সেই আগুনেই তোকে পুড়তে হবে। শহরের এক প্রান্তে রিয়া চৌধুরীর বিশাল ওয়্যার হাউস, দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা যেন রাতের আকাশকে গ্রাস করতে চাইছে। ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। একটু দূরে রিয়াদের কালো মার্সিডিসটা ব্রেক কষে থামলো। গাড়ি থেকে নামলো রিয়াদ। তার পরনে কালো শার্ট আর প্যান্ট, হাতে একটা গ্লক পিস্তল। আগুনের আঘাত তার ফর্সা মুখে এসে পড়েছে। তার চোখ দুটো আগুনের চেয়েও বেশি জ্বলছে। রাশেদার আরো কয়েকজন বডিগার্ড রিয়াদের পেছনে এসে দাঁড়ালো। স্যার, খান সাহেব পেছনের গেট দিয়ে পালানোর চেষ্টা করেছে। আমাদের ছেলেরা ওই দিকটা ঘিরে রেখেছে। ওকে পালাতে দিস না। আমি চাই ও নিজের চোখে দেখুক রিয়াদ চৌধুরীর সাথে বেইমানি করার ফল কি। চল। রিয়াদ আগুনের তাপ উপেক্ষা করে ওয়্যার হাউসের পেছনের দিকে এগিয়ে গেল। সেখানে খান সাহেব তার কয়েকজন গুন্ডা নিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন। রিয়াদকে দেখে তা থমকে গেলেন। খান সাহেবের গুন্ডারা অস্ত্র বের করার আগে রিয়াদের বডিগার্ডরা তাদের ঘিরে ফেল। রিয়াদ ধীর পায়ে খান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। রিয়াদ, তুমি এখানে কেন খান সাহেব, অবাক হলেন? ভেবেছিলেন আগুন দিয়ে আমার সব শেষ করে দিয়ে আরামে পালাবেন, কিন্তু ভুলে গেছেন রিয়াদ চৌধুরী ছাই থেকেও উঠে দাঁড়াতে জানে। তুমি কি মনে করো আমাকে আটকে রাখতে পারবে? পুলিশ আমার পকেটে থাকে, আর তোমার এই গোডাউন সব শেষ। তোমার ব্যবসা এখন পথে বসবে। ব্যবসা? ওটা তো টাকার খেলা, আজ আছে কাল নেই। কিন্তু আপনি আমার ব্যক্তিগত জীবনে হাত দিয়েছেন খান সাহেব, আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস দেখিয়েছেন। এর মাসুল আপনাকে টাকা দিয়ে নয়, রক্ত দিয়ে দিতে হবে। রিয়াদ এক পা এগিয়ে এসে খান সাহেবের পেটে সজোরে লাথি মারল। খান সাহেব ছিটকে গিয়ে নিজের গাড়ির উপরে পড়লেন। তার চশমাটা ভেঙে গেল। তিনি ব্যথায় কুকড়ে উঠলেন। রিয়াদ, ভুল করছো। আমাকে মারলে তোমার ক্ষতি হবে। সানিয়া সব জানে। ও আমাকে সাহায্য করছে। আমি জানি। সানিয়ার বিচার আমি পরে করব, আগে আপনার হিসেবটা চুকিয়ে নেই। রিয়াদ খান সাহেবের কলার ধরে তাকে টেনে তুললো। তারপর তার মুখের উপর কয়েকটা ঘুষি মারলো। খান সাহেবের নাক মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। রিয়াদ পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও প্লে করলো। সেখানে দেখা যাচ্ছে খান সাহেবের লোকেরা কিভাবে আগুন লাগাচ্ছে। সিসিটিভি ফুটেজ ক্লাউডে সেভ করা ছিল। পুলিশ এখন আসছে। তবে অ্যাটেম্প টু মার্ডার, আর্সন আর কিডন্যাপ সব মিলিয়ে আপনার বাকি জীবনটা জেলেই কাটবে। আর আপনার কোম্পানি, ওটা কাল সকাল থেকে চৌধুরী গ্রুপের আন্ডারে চলে আসবে। আমি সব শেয়ার কিনে নিয়েছি। না, এটা হতে পারে না। আমার সব শেষ করে দিও না রিয়াদ। শেষ তো আপনি তখন হয়েছেন যখন আমার তুবার দিকে চোখ তুলে তাকিয়েছেন। রাশেদ, পুলিশ আসা পর্যন্ত ওকে পাহারা দে। আমি বাসায় যাচ্ছি, আমার বউ একা অপেক্ষা করছে। রিয়াদ ঘুরে দাঁড়ালো। তার শার্টের হাতে ছিঁড়ে গেছে, হাতে একটু কেটে রক্ত পড়ছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত তৃপ্তি। সে তার সাম্রাজ্য রক্ষা করেছে। এবার তার রানীর কাছে ফেরার পালা। এদিকে চৌধুরী ভিলায় তুবা জায়নামাজে বসে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি গড়ছে। সে আল্লাহর কাছে রিয়াদের নিরাপত্তা ভিক্ষা করছে। বাইরের আকাশ ফর্সা হতে শুরু করেছে। ফজরের আজান ভেসে আসছে মসজিদ থেকে। এমন সময় গেটে গাড়ির হর্ন শোনা গেল। তুবা দৌড়ে নিচে নামলো। দরজা দিয়ে রিয়াদ ঢুকলো। তার সারা শরীরে ছাই আর রক্তের দাগ, চুলগুলো এলোমেলো।
তুবাকে দেখে সে ক্লান্তি হাসি হাসলো। তুবা দৌড়ে গিয়ে রিয়াদের বুকে ঝাঁপিয়ে পড়লো। সে রিয়াদের শার্ট খামচে ধরে কাঁদতে লাগলো। আপনি ফিরে এসেছেন। আমি কত ভয় পেয়েছিলাম জানেন? আপনার কি হয়েছে? এই রক্ত কিসের? শান্ত হও জান, আমি ঠিক আছি। এই রক্ত আমার না, খান সাহেবের পাপের রক্ত। সব শেষ করে দিয়ে এসেছি। রিয়াদ তুবাকে বাহুবন্ধনে জড়িয়ে ধরলো। রেহানা বেগম, আরমান চৌধুরী এবং বাড়ির সকলে নিচে নেমে এসেছে গোলমাল শুনে। রিয়াদের এই অবস্থা দেখে রেহানা বেগম আটকে উঠলেন। রিয়াদ, বাবা তোর এই অবস্থা কেন? কি হয়েছে কাল রাতে? সব বলছি মা, তবে তার আগে এই বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে হবে। রাশেদ, সারিয়াকে নিচে নিয়ে আয়। সানিয়া দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রাশেদ তাকে ধরে ফেললো। সানিয়াকে টেনে হিঁচড়ে নিচে নামানো হলো। সানিয়া ভয়ে থর থর করে কাঁপছে। সে বুঝতে পারছেন তার খেলা শেষ। রিয়াদ সানিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কিরে বোন, খুব শখ ছিল আমার বউ হওয়ার, তাই বলে খান সাহেবের সাথে হাত মিলিয়ে নিজের ভাইয়ের ক্ষতি করলি, তুবাকে ওই নরকে পাঠালি। ভাইয়া বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি খান সাহেব এমন করবে। আমি শুধু চেয়েছিলাম তুবাকে ভয় দেখাতে, যাতে ও চলে যায়। আমি তোমাকে ভালোবাসি ভাইয়া। ঠাস করে একটা শব্দ হলো। রিয়াদ সানিয়ার গালে সজোরে থাপ্পড় মারলো। সানিয়া ফ্লোরে পড়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত। রিয়াদ কখনো সানিয়ার গায়ে হাত তোলেনি। ভালোবাসা? তুই ভালোবাসার মানে বুঝিস? ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে বিশ্বাস। তুই যেটা করেছিস সেটা নোংরামি। তুই আমার রক্ত, তাই পুলিশে দিচ্ছি না, কিন্তু এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর সব ব্যাংক অ্যাকাউন্ট আমি ফ্রিজ করে দিয়েছি। গ্রামে গিয়ে থাকবি, আর যদি কখনো শহরে ছায়াও মারাস তাহলে আমি ভুলে যাব তুই আমার বোন। হে প্লিজ, আমাকে তাড়িয়ে দিও না। বড় আম্মু, কিছু বলো। রিয়াদ ঠিক বলেছে, তুই আমাদের বংশের কলঙ্ক। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সানিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল। রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেললো। তার খুব ক্লান্ত লাগছে। তুবা এসে রিয়াদের হাত ধরলো। রিয়াদ, আপনার ড্রেসিং করা দরকার, অনেক রক্ত বের হচ্ছে। চলো, আজ তোমার হাতে সেবা নিব। রিয়াদ আর তুবা ঘরে এলো। তুবা ডেটল আর তুলো নিয়ে রিয়াদের হাত পরিষ্কার করে দিতে লাগলো। রিয়াদ মুগ্ধ হয়ে তুবার দিকে তাকিয়ে আছে। তুবার চোখে পানি, কিন্তু হাতে পরম মমতা। কাঁদছো কেন? আমি তো মরিনি। এমন অলক্ষণে কথা বলবেন না। আপনি জানেন না কাল রাতটা আমার কিভাবে কেটেছে। আপনি যদি না ফিরতেন। আমি ফিরবো না এটা কি করে ভাবলে? আমার প্রাণ ভোমরা তো এই ঘরে রেখে গিয়েছিলাম। তোমাকে ছাড়া আমি পরপারে গিয়েও শান্তি পাবো না। তুবা রিয়াদের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিল। প্লিজ চুপ করুন, আমি আর নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চুপ। তবে একটা কথা বলো, কাল রাতে খান সাহেবের গুন্ডাদের মারার সময় আমার খুব মনে হচ্ছিল আমাদের এখনো হানিমুনটা বাকি। এই অবস্থায় আপনার হানিমুনের কথা মনে পড়ছে? সব অবস্থাতেই তোমাকে মনে পড়ে। শোনো, আগামী সপ্তাহে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। আর কোনো কিন্তু না, সেখানে শুধু আমি আর তুমি, আর কেউ না। সত্যি? রিয়াদ চৌধুরী মিথ্যা বলে না। তবে এখন আমাকে একটু আদর করো তো, হাতের ব্যথাটা কমছে না? তুবা হেসে রিয়াদের বুকে মাথা রাখলো। রিয়াদ তুবাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়লো। ভোরের আলো ফুটে উঠেছে। নতুন সূর্যের আলোয় তাদের নতুন জীবন শুরু হলো। সব বাধা, সব শত্রুতা শেষ। এখন শুধু ভালোবাসার সময়। 1 বছর পর চৌধুরী ভিলায় আজ খুশির বন্যা। তুবার অনার্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার রেজাল্ট বের হয়েছে। আরমান চৌধুরী পুরো বাড়ি সাজিয়েছেন, কিন্তু রিয়াদ আজ খুব গম্ভীর। সে অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে। তুবা ঘরে বসে শাড়ি পরছিল। রিয়াদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আপনি এত তাড়াতাড়ি ফিরলেন, আর মুখটা এমন গম্ভীর কেন? রেজাল্ট খারাপ হয়েছে? রেজাল্ট তো ভালোই হয়েছে, কিন্তু আমার মন খারাপ। কেন, কি হয়েছে? তুমি ফার্স্ট হয়েছো, এখন তো তুমি অনেক বড় মানুষ হয়ে যাবে। আমাকে কি আর মনে থাকবে? হয়তো ভাববে এই রাগী ভিলেন বরটাকে আর দরকার নেই। তুবা হেসে ফেল। সে বুঝতে পারলো রিয়াদ নাটক করছে। সে এগিয়ে গিয়ে রিয়াদের গলার টাইটা ধরে তাকে নিজের কাছে টানলো। 1 বছরে তুবা অনেক সাহসী হয়ে গেছে। রিয়াদের ভালোবাসা তাকে বদলে দিয়েছে। তাই নাকি? তাহলে শুনুন মিস্টার ভিলেন, আমি যত বড়ই হই না কেন, আমার পৃথিবীটা কিন্তু
এই 6 ফুটের মানুষটার বুকের মধ্যেই সীমাবদ্ধ। আপনি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। সত্যি? কি সত্যি? তাহলে প্রমাণ দাও। কিসের প্রমাণ? ভালোবাসার। আজ কিন্তু কোনো ছাড় নেই, আজ তোমাকে আমি নতুন করে ভালোবাসবো। রিয়াদ তুবাকে কোলে তুলে নিল। তুবা খিলখিল করে হেসে উঠল। রিয়াদ ছাড়ুন, নিচে সবাই অপেক্ষা করছে, পার্টি শুরু হবে তো। পার্টি অপেক্ষা করতে পারে, কিন্তু রিয়াদ চৌধুরী পারে না। আর তাছাড়া সবাইকে একটা সুখবর দেওয়ার আছে। কি সুখবর? আমি ডাক্তার সাইমনের সাথে কথা বলেছি। তিনি বললেন আমাদের পরিবারে নতুন মেহমান আসার সময় হয়েছে। তুমি কি ফিল করছো? তুবা অবাক হয়ে রিয়াদের দিকে তাকালো। তার চোখে খুশিতে চিকচিক করে উঠল। সে গত কয়েকদিন ধরে একটু অসুস্থ বোধ করছিল, কিন্তু বুঝতে পারেনি। রিয়াদ, আপনি সত্যি বলছেন? একদম সত্যি। আমি বাবা হতে চলেছি, আর তুমি মা। আমার ছোট রাজকন্যা বা রাজপুত্র আসছে। তুবার চোখ দিয়ে আনন্দের পানি গড়িয়ে পড়লো। সে রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আপনাকে অনেক ভালোবাসি রিয়াদ, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আর তুমি আমার জীবনের আলো। তোমাকে পাওয়ার জন্যই হয়তো আল্লাহ আমাকে এমন জেদি আর একরোখা বানিয়েছিলেন, যাতে আমি লড়ে তোমাকে ছিনিয়ে আনতে পারি। রিয়াদ তুবার ঠোঁটে গভীর চুমু খেলো। বাইরের পৃথিবীতে তখন উৎসবের আমেজ, আর ঘরের ভিতরে চলছে ভালোবাসার এক নিভৃত উৎসব। চাচাতো ভাই থেকে ভিলেন বর, আর সেখান থেকে জীবনের পরম বন্ধু। রিয়াদের এই যাত্রাপথটা সহজ ছিল না, কিন্তু তুবার ভালোবাসা তাকে জিতিয়ে দিয়েছে। গল্পের শেষটা হয়তো এখানেই, কিন্তু তাদের ভালোবাসার গল্পটা চলবে অনন্তকাল। কারণ কিছু ভালোবাসার গল্প বইয়ের পাতার চেয়েও বেশি সুন্দর, বেশি রোমান্টিক। রিয়াদ আর তুবা সেই ভালোবাসারই এক মূর্ত প্রতীক।